গুড ইভিনিং, শুরু করছি। প্রতিদিনকার মতো আজকেও প্রথম স্লাইডে কি দেখতে পাচ্ছি আমরা? কাকে দেখতে পাচ্ছি? বলো কেউ একজন। রবীন্দ্রনাথ ঠাকুর। কি বলছেন ইনি? বলছেন বইয়ের পাতা উল্টে গেলেই পড়া হয় না, বইয়ের মধ্যে যে প্রাণ আছে তার স্পর্শ পেতে হবে। কোন একটা সিনেমায়, সম্ভবত সাউথের, আমরা দেখেছিলাম না, বইটা চোখের সামনে এভাবে স্যাট স্যাট করে হাতে করে দুবার নড়িয়ে দিচ্ছে আর বইয়ের ভিতরে যা কিছু আছে ও মাথায় ঢুকে যাচ্ছে। তো সেইভাবে তো পড়া হয় না। কবিগুরুর কথায় যে বইয়ের পাতা উল্টে গেলেই পড়া হয় না, বইয়ের মধ্যে যে প্রাণ আছে তার স্পর্শ পেতে হবে। আমরা যখন একটা বই পড়ি, বই কেন, যে কোনো কিছু যখন আমরা পড়ি একটা কোনো উদ্দেশ্য নিয়ে পড়ি, তো যে সেই বই থেকে আমরা কিছু শিখবো, জানবো। অথবা এটাও হতে পারে যে আমরা আমাদের বিনোদন, অবসর বিনোদনের জন্য আমরা বই পড়ি। তো সেখানেও কিন্তু আমরা খুব যে গুরুত্বহীনভাবে বই পড়ি তা নয়। একটা বই পড়তে গেলেই সেই বইটার মধ্যে আমাদের ঢুকে যেতে হয়, সম্পূর্ণভাবে ডুব দিতে হয়। লেখক বলো বা কবি বলো, তার যে চিন্তা ভাবনা, তিনি যেটা আমাদেরকে বোঝাতে চাইছেন সেইটা যতক্ষণ না আমরা উপলব্ধি করতে পারছি, ততক্ষণ কিন্তু সেই বই পড়াটা সার্থক হয়ে ওঠে না। কে লিখেছে রোবট মুভি? হ্যাঁ, রোবট মুভি। তাহলে আমরা কিন্তু রোবট মুভির মতো বইটা স্ক্যান করে নিতে পারবো না, বইটা আমাদেরকে পড়তে হবে। আগের ক্লাসে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি বলেছিলাম যে ভাষা এমন একটা জিনিস, যে নিজের ভাষায় যতক্ষণ না কথা বলছি আমরা শান্তি পাই না। আমাদেরকে কেউ যখন অন্য একটা ভাষায়, সেটা হিন্দি বলো ইংরেজি বলো, মানে আমার মাতৃভাষা ছাড়া ভাষায় যদি কথা বলে, সেটা আমাদের মস্তিষ্কে এসে প্রবেশ করে। কিন্তু কেউ যখনই আমার ভাষায় কথা বলে, সেটা আমাদের একদম অন্তরে, হৃদয়ে প্রবেশ করে। এই যদি মানে কেউ বাইরে থেকে থাকো কখনো, মানে অন্য কোনো স্টেটে বা যেখানে অন্য ভাষাভাষী মানুষরা বেশি সংখ্যায় আছে, সেখানে হঠাৎ করে যদি নিজের মাতৃভাষার কোনো একটা শব্দ আমরা শুনতে পাই, আমরা কিন্তু একবার হলো তার দিকে মানে ঘুরে দেখি এবং রীতিমতো আশা করি যে তার কাছ থেকে বাংলা শুনতে পাবো, এবং খুব মনটা নেচে ওঠে, উৎফুল্ল হয়ে ওঠে যে চলো আমার নিজের ভাষায় কথা বলার মতো কাউকে একজন পাওয়া গেল। তো এই যে আমাদের ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা পড়বো, জানবো, বুঝবো এবং ভবিষ্যতে আমরা পড়াবো, সেই পড়াতে গেলে তো আমাদের সেই ভাষাটাকে ভালোবাসতে হবে। সেই ভাষাটার মধ্যে নিজের মানে সম্পূর্ণ যে আগ্রহটা আছে সেটা দিয়ে দিতে হবে, যাতে আমরা সেই ভাষাটাকেও যখন পড়বো যেন আমাদের অন্তরে প্রবেশ করে, বা যে ওই ভাষাটা যখন শুনবো আমরা, সেটাও যেন আমাদের শুধু ব্রেনে নয়, একদম আমাদের সোল, আত্মার ভিতরে প্রবেশ করে যায়। তো যাই হোক, সেরকম বইয়ের যে রস একটা বইয়ের মধ্যে যেটা রয়েছে, সেটা কিন্তু একবারে মনোযোগ সহকারে পড়লে তবেই আমরা আস্বাদন করতে পারি। কবির কথা অনুযায়ী বইয়ের মধ্যে যে প্রাণ আছে তার স্পর্শটাকে আমাদের পেতে হবে। চলো, এই কবিগুরুর কথার পর থেকে আমাদের আজকের ক্লাস শুরু করছি। চলে যাওয়া যাক নেক্সট স্লাইডে। আজকে আমরা পড়ব কম্প্রিহেনশন টেস্ট। কম্প্রিহেনশন টেস্ট কি? কম্প্রিহেনশন টেস্ট হচ্ছে বোধ পরীক্ষণ। এবার বোধ মানে কি, আমরা কি বুঝছি। কম্প্রিহেনশন মানে আমরা কোনো কিছু থেকে যেটা বুঝতে পারছি সেটাই হচ্ছে বোধ। মানে এমন হতে পারে যে আমরা একটা ঘটনার সামনে পড়েছি, সেই ঘটনা থেকে সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমি কি বুঝছি সেটা আমার বোধ। সেটা কোনো একটা পাঠ্য বিষয় থেকেও হতে পারে, বা কোনো একটা আমাদের সম্মুখীন হওয়া কোনো ঘটনাও হতে পারে। সেখান থেকে আমরা কি বুঝছি না বুঝছি সেটাই কিন্তু আমাদের বোধ। তাহলে সেই বোধ পরীক্ষণটা আমাদের কিন্তু প্রাইমারি বলো আপার প্রাইমারি বলো, দুটো লেভেলে কিন্তু এই কম্প্রিহেনশন টেস্ট দেয়া থাকে। কি থাকে? মূলত একটা প্যাসেজ দেয়া থাকে, সেটা গদ্য পদ্য যা খুশি হতে পারে, এবং সেখান থেকে কিছু কোশ্চেন্স
দেয়া থাকে, যেগুলোকে কিন্তু আমাদের আনসার করতে হয় ওই যে প্যাসেজটা দিয়ে রেখেছে, সেটা পোয়েম হোক, প্রোজ হোক, যাই হোক, সেখান থেকে পড়ে কিন্তু আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। ওই প্রশ্নগুলো কি টাইপের থাকে? অনেকটা থাকে কনটেক্সচুয়াল, মানে ওই টেক্সটের উপর বেস করে। অনেকটা আছে ওখান থেকে নেওয়া কিন্তু গ্রামারের কোশ্চেন, অ্যান্টোনিম, সিনোনিম, হ্যাঁ, ভার্ব, বা হয়তো সিঙ্গুলার প্লুরাল দিতে পারে, মানে যেটা আমরা নাম্বার অফ নাউন্স পড়েছিলাম, চেঞ্জ দ্য জেন্ডার দিতে পারে। কিন্তু মূলত ওই টেক্সট থেকে বেস করেই কিন্তু কোশ্চেন গুলো দেয়। আচ্ছা, তাহলে কেন দেয়? কম্প্রিহেনশন টেস্ট কি জিনিস আগে আমরা জানলাম। কম্প্রিহেনশন টেস্ট ইজ অ্যান অ্যাসেসমেন্ট ডিজাইন টু মেজার পরিমাপ করার জন্য এ পারসনস এবিলিটি টু রিড, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইন্টারপ্রিট রিটেন ইনফরমেশন। মানে আমাদের পরীক্ষায় কিছু রিটেন ইনফরমেশন দেওয়া থাকে, মানে একটা টেক্সট দেওয়া থাকে যেটা বললাম প্যাসেজ, সেখান থেকে কি কি অ্যাসেস করে, মেজার করে, পরিমাপ করে, না সেই ব্যক্তির মানে ইন্ডিভিজুয়ালি প্রতিটা যে পরীক্ষার্থী সে কতখানি পড়ছে, বুঝছে, এবং যে সমস্ত লিখিত তথ্য আছে সেগুলোকে নিয়ে সে ইন্টারপ্রেট করতে পারছে, মানে সেখান থেকে ওই তথ্যগুলোকে সাজিয়ে নিয়ে নিজের মতো করে বুঝতে পারছে, যেটাকে আমরা কম্প্রিহেনশন বলছি, বোধ বলছি। The core purpose is to determine how well an individual can grasp the meaning of a text. তাহলে grasp the meaning of a text মানে কি? মানে একদম যে টেক্সটটা দেওয়া হয়েছে তার অর্থটাকে কতখানি সে বুঝতে পারছে সেটাকে ডিটারমাইন করা হয়, এবং সেটাকে মেজারমেন্ট করার উদ্দেশ্য একটাই, যেহেতু কম্পিটিটিভ এক্সাম, যার মেজারমেন্টের রেজাল্ট বেশি আসবে, অর্থাৎ যে ভালোভাবে বুঝতে পারছে, ভালোভাবে সে অ্যান্সার করতে পারবে এবং সে এগিয়ে থাকবে অবশ্যই। তাহলে এবার কম্প্রিহেনশন টেস্টের সব থেকে বড় সমস্যাটা কি জানো? সমস্যাটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ এক্সাম গুলো সময়টা একদম বেঁধে ধরে দেওয়া থাকে, মানে দেখা গেল পার কোশ্চেন 1 মিনিট করে আমরা পাই। তাহলে কোশ্চেন পড়ে সেটার আনসার দিতে হবে, তার সাথে সাথে আমাদের কি করতে হবে, সে আনসারটাকে খুঁজতে হবে এই যে প্যাসেজটা ওরা তুলে দিয়েছে সেখান থেকে। তাহলে তার জন্য প্যাসেজটাকেও পড়তে হবে, তাহলে আমাদের কি যাবে, সময় যাবে তার জন্য। এবার অত সময় তো আমাদের থাকে না, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি যাতে আমরা এই প্যাসেজটাকে পড়ে তার জিস্টটাকে বুঝে নিয়ে সেখান থেকে আনসার করতে পারি, তার জন্য কিছু ট্রিক্স ফলো করতে হয়। ঠিক আছে, তো সেইগুলোই আমরা আজকে পড়বো, জানবো। যদিও আমরা অনেকেই জানি এবং আমরা এটা মাথায় রাখবো সবসময় যে আমাদের প্র্যাকটিসটা কিন্তু চালিয়ে যেতে হবে। যতই আমরা ট্রিক্স জানি, টিপস জানি, তবুও আমাদের যদি প্র্যাকটিস না থাকে, আমরা যদি অনুশীলন না করি, তাহলে কিন্তু আমরা খুব দ্রুত সমাধান করতে পারবো না। কারণ এ তো বাস্তব কথা যে আমি যদি না করি বারবার অভ্যেস, তাহলে তো আমার জিনিসটাতে এমনি সময় নষ্ট হবে। আর যেটা আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে, বারবার করে করে অভ্যাস হয়ে গেছে, সেটা আমি খুব দ্রুত করতে পারবো। এর তো কোনো লজিক আর ভেঙে বলার কিছু নেই। চলো, এবার কি আছে, পারপাস অফ কম্প্রিহেনশন টেস্ট, কি উদ্দেশ্য নিয়ে করে? এই যে আমি বললাম আগেই, বোঝা যাচ্ছে যে মেজার করা, অ্যাসেসমেন্ট, হ্যাঁ, এগুলো বোঝা যাচ্ছে কি, তার সত্ত্বেও আমরা দেখে নেবো যে কি কি কারণে কম্প্রিহেনশন টেস্ট পরীক্ষায় দেওয়া হয়, বা কম্প্রিহেনশন টেস্টের মাধ্যমে কি কি যাচাই করা হয়, জেনে নেওয়া হয়। কি বলছে, অ্যাসেসিং দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ কি আইডিয়াস। কি আইডিয়া মানে আমরা কি বলতে পারি, মূল বিষয়বস্তু। একটা কোনো প্যাসেজ দিলে তার একটা মূল বিষয়বস্তু থাকে, বা যে প্যাসেজটাকে লিখছেন তার একটা কোনো বক্তব্য থাকতে পারে, মূল বক্তব্য। সেইটা কতখানি আন্ডারস্ট্যান্ডিং মানে কতখানি বুঝতে পারছে যে পাঠক, অর্থাৎ পড়ছে, রিডার, সে কতখানি বুঝতে পারছে সেটাকে অ্যাসেস করা হয়। এটা ভেঙে কি বলছে, ডিটারমাইনিং দ্য রিডার ক্যান আইডেন্টিফাই দ্য মেন আইডিয়াস অর এসেন্সিয়াল মেসেজেস অফ এ টেক্সট। তাহলে এমন অনেক টেক্সট থাকে যেটা কিন্তু একটা কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দেয়, সেই মেসেজটাকে বুঝতে পারছে কিনা, কিংবা মেন আইডিয়া, মূল যে বক্তব্য, সেইটা বুঝতে পারছে কিনা, সেটাকে কিন্তু যাচাই করা হয় কম্প্রিহেনশন টেস্টের মাধ্যমে। তারপর কি বলছে, ইভ্যালুয়েটিং ইনফরমেশন রিট্রিভাল। তাহলে একটা টেক্সটের মধ্যে, প্যাসেজের মধ্যে বেশ কিছু ইনফরমেশন থাকে, তথ্য থাকে, সেই তথ্যটা পড়ার পর কতখানি, এই যে টু লোকেট, মানে কোন জায়গায় তথ্যটা রয়েছে সেটা ঠিকঠাক খুঁজে পাচ্ছে কিনা, অ্যান্ড রিকল স্পেসিফিক ফ্যাক্টস, এবং ওখানে নির্দিষ্ট কোনো বা উদ্দিষ্ট রয়েছে এরকম কোনো ঘটনা ঠিকঠাক রিকল মানে স্মরণ করতে পারছে কিনা, ডিটেলস অ্যান্ড সিকোয়েন্সেস, এবং ঘটনাক্রম সেটাও মনে রাখতে পারছে কিনা,
এক্সপ্লিসিটলি স্টেটেড উইদিন দ্য প্যাসেজ। তাহলে এই প্যাসেজের মধ্যে যা কিছু বক্তব্য বলা আছে সেগুলোর যে ইনফরমেশন গুলো সেগুলো ঠিকঠাক রিট্রাইভ করতে পারছে কিনা সেইটা কিন্তু এই কম্প্রিহেনশন টেস্টের মাধ্যমে কি করা যায়, ইভ্যালুয়েট করা যায়, মূল্যায়ন করা যায়। মেজারিং ইনফারেন্সিয়াল রিজনিং, তাহলে গজিং দ্য রিডার স্কিল ইন রিডিং বিটুইন লাইন্স। আচ্ছা, রিডিং বিটুইন লাইন্স মানে কি? মানে একটা প্যাসেজে তো অনেকগুলো লাইন থাকে, সেই লাইনগুলো পড়ে সেই বাক্যগুলোকে বলো, সেগুলো পড়ার পর সে যে রিডারের কতখানি দক্ষতা রয়েছে সেটা চেক করা হয় কিসের ব্যাপারে, যে ড্রয়িং কনক্লুশনস, কোনো সিদ্ধান্ত বা উপসংহার টানতে পারছে কিনা, আন্ডারস্ট্যান্ডিং ইমপ্লাইড ইনফরমেশন, মানে ওই প্যাসেজের মধ্যে যেটা ইমপ্লাই করা হয়েছে, কোন যেমন লাইক এ ক্যারেক্টারস ফিলিং, একটা ওখানে চরিত্র রয়েছে তার যে ফিলিংসটা সেটাকে ঠিকঠাক বুঝতে পারছে কিনা সেইটা যাচাই করা যায় কিন্তু এই কম্প্রিহেনশন টেস্টের মাধ্যমে। তারপরে কি বলছে, অ্যাসেসিং ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে এটা বলা যেতে পারে যে আমরা কতখানি ভাবতে পারছি, গভীরভাবে ভাবতে পারছি। একটা প্যাসেজ তো ধরো বিশাল বড় দেবে না, একটা নির্দিষ্ট লিমিট থাকবে, যতই আমি বলি যে সময়ের ঘাটতি হয় প্যাসেজ পড়তে গিয়ে, কিন্তু তবু খুব বড় থাকে না। এবার সেটার মধ্যে থেকে বেরিয়েও আরো কোনো জটিল ভাবনা, অর্থাৎ মানে ওই লেখক যে বক্তব্যটা বলছেন তিনি যেটা বলছেন তারপর থেকে আমরা আরো ক্রিটিক্যালি ভাবতে পারি কিনা, তার ক্যাপাসিটি আমাদের রয়েছে কিনা, হ্যাঁ, জাজ মানে সেটার ভাবনাগুলোকে আমরা বিচার করতে পারি কিনা, সাচ অ্যাজ ডিস্টিংগুইশিং বিটুইন ফ্যাক্ট অ্যান্ড ওপিনিয়ন, তাহলে ঘটনা এবং মতামত বা বিভিন্ন মত তার মধ্যে ডিস্টিংগুইশ করা মানে পার্থক্য নিরূপণ করা, এগুলো আমরা পারি কিনা সেটা কিন্তু যাচাই করা হয় কম্প্রিহেনশন টেস্টের মাধ্যমে। তারপরে এই যে বলছি ইভ্যালুয়েটিং দ্য অথরস পারপাস, রিকগনাইজিং বায়াসেস, তাহলে এই লেখক যে কোন উদ্দেশ্যে লিখেছেন, হ্যাঁ, তিনি কি মেসেজ দিতে চেয়েছেন সেগুলো কিন্তু বুঝতে পারছি কিনা সেটা অ্যাসেস করা হয় কম্প্রিহেনশন টেস্টের মাধ্যমে। টেস্টিং ভোকাবুলারি অ্যান্ড গ্রামার স্কিল, তাহলে কি বলছে, আমাদের ভোকাবুলারি মানে শব্দ ভান্ডার, তাই তো, শব্দ ভান্ডার আমি বারবার বলেছি এর আগে। হ্যাঁ, আমরা বাংলায় অনেক কিছু জানি, কিন্তু ইংরেজির সমস্ত শব্দ কি আমরা জানি? আমাদের কাছে ইংরেজি হচ্ছে একটা বিদেশি ভাষা এবং দ্বিতীয় ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে সেই ভাষায় তো প্রচুর ওয়ার্ড আছে, ওয়ার্ডের তো আনকাউন্টেবল, সেটা সম্ভব নয় গোনা যে এতগুলো শব্দ রয়েছে। কিন্তু সেই ওয়ার্ডের মধ্যে কতগুলো আমরা জানি, আমাদের শব্দ ভান্ডারে অর্থাৎ আমাদের ব্রেনে কতগুলো শব্দ রয়েছে সেইটা যাচাই করা যায় কিন্তু কম্প্রিহেনশন টেস্টের মাধ্যমে। তাহলে রিএনফোর্সিং অ্যান্ড টেস্টিং নলেজ অফ নিউ ওয়ার্ডস, নতুন শব্দ আমরা জানি কিনা তার সেই জ্ঞানটাকে টেস্ট করা, পরীক্ষা করা। ফ্রেজেস অ্যান্ড গ্রামাটিক্যাল স্ট্রাকচারস উইদিন দ্য কনটেক্সট, তাহলে যে বিষয়বস্তুটা দিয়েছে তার মধ্যে থেকে নতুন শব্দগুলোকে আমরা চিনতে পারছি কিনা, ফ্রেজ, গ্রামাটিক্যাল স্ট্রাকচার যেগুলো রয়েছে সেইগুলো আমরা ঠিকঠাক বুঝতে পারছি কিনা সেটা যাচাই করা এবং রিএনফোর্স করা। মানে আমরা পরীক্ষার সময় তো রিএনফোর্সের কি ব্যাপার আছে, যেটা অ্যান্সার করে আসবো সেই অনুযায়ী আমাকে ইভ্যালুয়েট করা হবে। তো সেই জায়গায় আমরা রিএনফোর্স কখন হবো, যখন আমরা বারবার কম্প্রিহেনশন টেস্ট দেবো, অর্থাৎ নিজেরা প্র্যাকটিস করব, প্যাসেজ পড়বো, সেখান থেকে কোশ্চেন সলভ করব, তখন কিন্তু আমাদের শব্দ ভান্ডার বাড়বে এবং আমাদের এই যে রিএনফোর্স হওয়া মানে কি, আমাদের কিন্তু আরো উদ্যমটা বেড়ে যাবে যে হ্যাঁ চলো আমাদের শব্দ ভান্ডার বাড়াতে হবে, এবং সেটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে অনায়াসেই বাড়াতে পারি। তাহলে এই কটা গেল কম্প্রিহেনশন টেস্টের পারপাস। চলো নেক্সট স্লাইড। একটা স্যাম্পল প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজটা আজকে আমরা সলভ করব। তাহলে আমরা যদি এখন প্যাসেজটাকে পড়তে বসি তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হবে। এই প্যাসেজটাকে যদি পড়তে বলা হয়, মোটামুটি পড়ে সম্পূর্ণভাবে বুঝতে কতক্ষণ সময় লাগতে পারে? আমার তো মনে হয় যা প্যাসেজ আছে, মানে যে খুব ফাস্ট রিডার, দ্রুত পাঠ করতে পারে, তারও মিনিট 10 লেগে যেতে পারে, অন্তত 5 মিনিট তো লাগবেই। তো আমরা যদি পড়ি বসে বসে তাহলে কি হবে, তাহলে দেখা যাবে শেষে আমরা এই প্যাসেজের কোশ্চেন কটাই হয়তো সলভ করলাম, তারপরে কিন্তু সময় শর্টেজ হয়ে গেল, টাইম শর্টেজ হয়ে গেল, আমরা কিন্তু তাড়াহুড়োতে ভুল করে চলে আসলাম। তাহলে এই প্যাসেজ দেয়া আছে আর আমরা সঙ্গে সঙ্গে পড়তে লেগে যাচ্ছি, কোশ্চেনটা খুললাম, খুলে আগে প্যাসেজটাকে পড়তে লেগে গেলাম, এটা করলে আমাদের কিন্তু সমস্যায় পড়তে হবে। এবার প্যাসেজ মূলত আমাদের কিন্তু অচেনা প্যাসেজই পড়বে। আমরা যদি প্রচুর প্র্যাকটিস করি তাহলে হয়তো আমাদের ভাগ্য ভালো থাকলে একটা চান্স থাকে যে একটা হয়তো চেনাশোনা প্যাসেজ পড়লো, কিন্তু না হলে আমরা যেটাকে আনসিন বলি, যেটা আগে আমরা দেখিনি, আনসিন আমরা ছোটবেলায় করেছি, ঠিক সেই বেশিরভাগই কিন্তু আমাদের আনসিন এইরকম প্যাসেজই পড়ে। এবার সেই আনসিন মানে আমি এর আগে দেখিনি যেটা,
সেই প্যাসেজটাকে পড়ে সলভ করা মানে অনেকটা সময় ব্যয় হয়ে যায় যদি আমরা ভালো করে পড়তে বসি। তাহলে আমাদের কি করতে হবে, কিছু ওই যে বললাম ট্রিক্স রয়েছে বা কিছু নিয়ম রয়েছে, যেগুলো আমরা যদি ফলো করি তাহলে কিন্তু আমরা একটু হলেও সময় বাঁচাতে পারবো এবং কোশ্চেনগুলো খুব সহজে আনসার করতে পারবো। চলো দেখা যাক প্যাসেজ না পড়ে আমরা তাহলে কোনো ট্রিক্স পাই কিনা, জানতে পারি কিনা, যেগুলো আমাদের কাজে আসতে পারে। হাউ টু সলভ কম্প্রিহেনশন টেস্ট কুইকলি। তাহলে এটা আমাদের সবারই প্রশ্ন যে কিভাবে আমরা খুব দ্রুত কম্প্রিহেনশন টেস্টকে সলভ করতে পারি। তাহলে চলো চেষ্টা করা যাক। প্রথমে আছে কি স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ। স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ মানে কি, কৌশলগত যে আমাদের বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমরা প্রথমে নজর দেবো। প্রথমে কি আছে, প্রথম পয়েন্টটা রিড দ্য কোশ্চেন ফার্স্ট। প্রথমে প্রশ্ন পড়তে বলছে। কেন প্রথমে প্রশ্ন পড়তে বলার কারণ একটাই, কারণ আমরা যখন একটা প্যাসেজ পড়বো, যদি আমাদের মাথায় কোশ্চেনগুলো থেকে যায় তাহলে আমাদের প্যাসেজটা পড়ার উদ্দেশ্যটা আরো দৃঢ় হবে, মজবুত হবে যে কেন পড়ছি। দেখবে খেয়াল করে যদি আমরা কোনো একটা ইনফরমেশন খুঁজি, তথ্য খুঁজি, তখন কিন্তু ওই বিষয়বস্তুটাকে আমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি এবং পড়ি, মন দিয়ে পড়ি। আমাদের কেউ যদি একটা লেখা দিয়ে বলে এটা পড়তো, কেন পড়তে দিচ্ছে যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা অতটা মন দিই কি মন দিই না। দেখা গেলো একজন আমাদের বড় কেউ যে হয়তো একটু ইংরেজি কম বোঝে, তার মোবাইলটা আমাকে দিয়ে বলে এই মেসেজটা একটু আগে এলো, একটু দেখো তো কি বলতে চাইছে, এটা কি ব্যাংক থেকে এসছে। যখনই সে আমাদের মধ্যে একটা প্রশ্ন ঢুকিয়ে দিল বা তার মনে একটা প্রশ্ন আছে, তার উত্তরটা দেওয়ার আমি চেষ্টা করছি, তখন কিন্তু মেসেজটা আমরা মন দিয়ে পড়ি। আর নাহলে খেয়াল করে দেখো, আমাদের ওরকম কোম্পানি যদি কোনো মেসেজ করে বা কোনো আমাদের ফোনে ওরকম মেসেজ আছে যেগুলো আমাদের কোনো প্রিয়জনের নয়, তখন ও আচ্ছা এই ব্যাপার, কোনো রকম এক ঝলক দেখি আমরা মেসেজটাকে হয় ডিলিট করে দিই নাহলে ব্যাক করে দিই। কিন্তু আমরা গুরুত্বপূর্ণভাবে খুঁটিয়ে খুঁটিয়ে কখন পড়ি, যখন দেখা যায় আমার ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে, তার একটা মেসেজ এসছে, কত টাকা কাটলো, কেন কাটলো, কি পারপাসে কাটলো, এইগুলো দেখার জন্য এই যে বিভিন্ন কোশ্চেন গুলো আমাদের মাথায় পাক খায়, তার জন্য কিন্তু মেসেজটাকে আমরা মন দিয়ে পড়ি। তো সেই কারণেই কি বলছে, রিড দ্য কোশ্চেন্স ফার্স্ট বিফোর ডাইভিং ইনটু দ্য প্যাসেজ, রিড অল দ্য কোশ্চেন্স। তাহলে প্যাসেজে ডাইভ মানে কি, ঝাঁপ দেওয়া নাকি, সাঁতার কাটা বলা যায় বা জলের মধ্যে ডুব দেওয়া বলা যায়। তো ওই প্যাসেজের মধ্যে ঢুকে পড়ার আগে অর্থাৎ পড়ার আগে আমাদেরকে কি করতে হবে, রিড অল দ্য কোশ্চেন, সমস্ত প্রশ্ন কটা পড়তে বলছে। আমাকে মানে আমরা অনেকে কি করি, দেখা গেলো খুললাম একটা প্যাসেজ পেলাম, তারপরে দেখলাম কোশ্চেন আছে, প্রথম কোশ্চেনটা পড়ে নিয়ে আবার প্যাসেজে চলে যাই। না, এটা সঠিক নয়। কারণ ওই একটা কোশ্চেন খুঁজতে আমাকে প্যাসেজ একবার দেখতে হবে, চোখ বুলোতে হবে, হয়তো পেয়ে গেলাম খুব সহজেই। দ্বিতীয় কোশ্চেনের জন্য আবার কোশ্চেন পড়তে যেতে হবে, আবার প্যাসেজে ফিরতে হবে, আবার দেখা গেলো ওই লাইন কটাই আবার আমাকে রিপিটেডলি পড়তে হচ্ছে। ঠিক আছে, তাহলে কি বলছে, অল দা কোশ্চেন। অল দা কোশ্চেন মানে যতগুলো কোশ্চেন ওই প্যাসেজ থেকে দিয়েছে সব কটাকে একবার রিড পড়তে বলছে। কারণ দিস প্রাইমস ইওর ব্রেন ফর হোয়াট ইনফরমেশন টু লুক ফর। তো এটা আমাদের মস্তিষ্ককে কি করে, একটা ইঙ্গিত দিয়ে দেয় যে কি খুঁজতে হবে আমাকে, কোন তথ্য খুঁজতে হবে বা কোন কোন তথ্য বলা ভালো। টার্নিং দ্য রিডিং প্রসেস ইনটু অ্যান অ্যাক্টিভ অ্যান্সার হান্ট। ঠিক আছে, যদি আমরা বাজারে যাই তাহলে আমরা কি করি, বাড়ি থেকে কি শুনে যাই একটা সবজি, একটা একটা করে সবজি শুনি, আবার বাজার যাই, আবার ঘুরে এসে আরেকটা নিই, তা তো নয়। আমরা পুরো জিনিসটা শুনে নিই, বাজারে গিয়ে সেই সেই জিনিসগুলোকেই খুঁজে খুঁজে বের করি যে কার দোকানে ভালো পটল রয়েছে, কার দোকানে ভালো ঝিঙে রয়েছে, বা একটা দোকানে ভালো রয়েছে কিনা, আছে কিনা। কিন্তু মাথার মধ্যে ঢুকে থাকে পুরো সবজির লিস্টটা, বা অন্য যে কোনো ব্যাপারে আমরা কিন্তু মাথার মধ্যে যখন লিস্ট নিয়ে যাই, তালিকা তৈরি করে নিয়ে যাই, তখন কিন্তু আমাদের খুব ভালোভাবে ব্রেন অ্যাক্টিভ হয়ে যায় এবং সেই কটা পার্টিকুলার জিনিসের দিকে কিন্তু আমাদের ঝোঁক চলে যায়। তো সেই জন্য অ্যাক্টিভ অ্যান্সার হান্ট মানে আমাকে কোন কোন উত্তর খুঁজতে হবে সেটা বোঝার জন্য আমাদের সব কটা কোশ্চেনকে ভালোভাবে পড়তে হবে, রাদার দেন আ প্যাসিভ অ্যাবজর্পশন অফ ইনফরমেশন। তার মানে আমরা প্যাসেজে গিয়ে আমরা যদি প্যাসিভলি, মানে ওটা তোমার, আমি জানি না কি আমাকে খুঁজতে হবে এখান থেকে প্যাসেজে কি কি কোশ্চেন করেছে, তাহলে সেটাকে কি হবে, প্যাসিভ অ্যাবজর্পশন হবে, মানে মাথার মধ্যে ধারণাটা ঢুকবে কিন্তু সেটা এমন ভাবে ঢুকবে তার মধ্যে কোন কোন তত্ত্বটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমাদের আইডিয়া থাকবে না। সেজন্য প্রথমে ভালোভাবে আনসার করার আগে কোশ্চেন গুলোকে পড়ে নিতে হবে। তারপর কি বলছে, স্ক্যান ফর কিওয়ার্ডস।
তাহলে কিওয়ার্ডস মানে কি, গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, ইনফরমেশন রয়েছে, এরকম কিছু ওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে আমাকে। অ্যাজ ইউ রিড দ্য কোশ্চেন্স আইডেন্টিফাই দ্য কিওয়ার্ডস। কিরকম? নেমস, কোনো কিছু নাম যদি থাকে, ডেটস তারিখ থাকে, স্পেসিফিক টার্মস এটসেট্রা, মানে যেগুলো একটা প্যাসেজের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোকে আইডেন্টিফাই করতে বলছে। কখন হবে সেটা? যখন আমি কোশ্চেনগুলো আমার মাথায় ঢুকে গেছে যে আমাকে এই প্যাসেজ থেকে এই উত্তর খুঁজতে হবে, তখন তার জন্য গুরুত্বপূর্ণ যে শব্দগুলো সেগুলোকে আমি খুঁজে পাবো এবং সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করে রাখতে বলছে। দিস হেল্পস ইউ লোকেট দ্য রিলেভেন্ট সেকশন ইন দ্য প্যাসেজ কুইকলি। তাহলে প্যাসেজের মধ্যে দ্রুতভাবে ওই লোকেট, কোথায় রয়েছে, রিলেভেন্ট মানে তার সঙ্গে সম্পর্কযুক্ত সেকশনগুলো কোথায় রয়েছে সেটা কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। তারপরে কি বলছে? স্কিম দ্য প্যাসেজ পারপাসফুলি। স্কিম মানে কি? স্কিমের মানে কেউ জানো? আমরা শুনেছি দেখবে স্কিমড মিল্ক। হ্যাঁ, এখন দেখবে একটা জিনিস চলে আসছে, তোমাদের ওদিকে আছে কিনা আমার জানা নেই, যে এই যে ডেয়ারি গুলো রয়েছে বা বিভিন্ন জায়গায় যে মিল্ক প্রসেসিং ইউনিট গুলো হয়েছে, সেখানে কি বলে, ওরা দুধ থেকে ক্রিম তুলে নেয়। মানে যে গরু বলো বা মোষ বলো, এর যে দুধগুলোকে কালেক্ট করে ওরা, মানে কিনে নেয়, সেখান থেকে কিন্তু ওরা ক্রিমটাকে তুলে নেয়। ক্রিম মানে মাখন বলতে পারো, সর বলতে পারো, দুধের যে ফ্যাটি অংশটা থাকে সেইটাকে তুলে নেয়। সেই প্রসেসটাকে বলে স্কিমিং। তাহলে স্কিম দ্য প্যাসেজ মানে ওই যে আমাদের প্যাসেজটা দিয়েছে তার মধ্যে থেকে মূল বিষয়বস্তুটাকে, শর্টটাকে বলো বা ক্রিমটাকে বলো বা ফ্যাটটাকে বলো, দুধের ক্ষেত্রে যেটা, প্যাসেজের ক্ষেত্রে মূল ভাবনাটা, মূল বিষয়বস্তুটাকে কি করতে বলছে? ছেঁকে নিতে বলছে। রিড দ্য প্যাসেজ উইথ কোয়েশ্চেন্স ইন মাইন্ড। মনের মধ্যে প্রশ্ন কটাকে রেখে দিয়ে প্যাসেজটাকে পড়ো। ইউজিং দ্য কিওয়ার্ডস অ্যাজ এ গাইড। ওই যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলোকে তোমার গাইড হিসেবে ব্যবহার করো। হ্যাঁ, জিস্ট, ঠিক, স্বর ফেলা, জিস্ট, ঠিক। জিস্ট মানে একদম বিষয়বস্তুটাকে, এবার একটা জিনিস তোমাকে বুঝতে হবে, বিষয়বস্তু জিস্ট মানে এই নয় যে ও আচ্ছা এই বলেছে, এই রকম নয়। ওখানে তো ইনফরমেটিভ মানে কোশ্চেন থাকবে, যার জন্য তোমাকে কিন্তু শুধুমাত্র সারাংশটুকু বুঝলেই হবে না, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো, যেটাকে কিওয়ার্ড বলছে, সেই ইনফরমেশন কটাকেও মাথার মধ্যে গেঁথে নিতে হবে, না হলে আমরা তো আনসার করার সময় বুঝতে পারবো না। তাহলে কি বলছে? ওই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মাথায় গেঁথে নিয়েছি আমরা, এই সাল তারিখ যেগুলো ওরা বলেছে, নাম, সেগুলোকে গাইড হিসেবে ব্যবহার করে পুরো প্যাসেজটাকে পড়তে বলছে। ফোকাস অন দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট প্যারাগ্রাফ। যদি প্যারাগ্রাফ ওয়াইজ থাকে প্যাসেজটা, তাহলে প্রথম এবং শেষ প্যারাগ্রাফের উপর জোর দিতে বলছে। অ্যাজ দে অফেন কন্টেন দ্য মেন আইডিয়া অ্যান্ড দ্য কনক্লুশন। তাহলে যদি 4-5টা প্যাসেজ মানে প্যারাগ্রাফ থাকে একটা প্যাসেজে, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে যিনি লিখেছেন তিনি মূলত প্রথম প্যারাগ্রাফের মধ্যেই কিন্তু তার যে মেন আইডিয়া সেটা একটু হলেও এক্সপ্রেস করে দিয়েছেন। আর কনক্লুশন মানে তিনি লাস্ট যখন শেষ প্যারাগ্রাফ লিখছেন তখন নিশ্চয়ই ওই বিষয়টা, তার যে উপসংহার, তার যে মতবাদ, সেটা তিনি ওই লাস্ট প্যারাগ্রাফেই পুরোটা হয়তো দিয়ে দেবেন। এটাই সাধারণত হয়ে থাকে। তাহলে সেটা কিন্তু ফোকাস করতে হবে আমাদের, প্রথম এবং শেষ প্যারাগ্রাফের উপর জোর দিতে হবে। স্ক্রিম থ্রু এক্সাম্পলস অ্যান্ড ইলাস্ট্রেশন অ্যান্ড ফোকাসিং ইনস্টিড অন দ্য মেইন পয়েন্টস অ্যান্ড আর্গুমেন্টস। তাহলে কি করতে বলেছে? বলছে যে এক্সাম্পল যদি কোনো উদাহরণ লেখক দিয়ে থাকেন, ইলাস্ট্রেশন মানে কোনো ব্যাখ্যা যদি দিয়ে থাকেন, ঠিক আছে, সেইগুলোর উপর স্কিম মানে সেটাতে ভালো করে আমাদের সেখান থেকে বিষয়বস্তু করি, যাতে আমরা ওই যখন প্রশ্নগুলো করো ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরই প্রশ্ন আসে, তাই সেইগুলো আমরা সহজে উত্তর দিতে পারি। সেই জন্য ওর উপর আমাদের বেশি জোর দিতে বলছে। কি বলছে? মেন পয়েন্টস এন্ড আর্গুমেন্টস যাই থাকুক সেইগুলোর উপর যতই ফোকাস করি আমরা, তার আমাদের বেশি ফোকাস করতে হবে যদি উনি কোনো উদাহরণ টেনে থাকেন বা কোনো ব্যাখ্যা দিয়ে থাকেন, তার উপর আমাদের বেশি জোর দিতে বলছে। চলো পরের স্লাইড। বলছে মেক ব্রিফ নোটস অর আন্ডারলাইন। আচ্ছা, আন্ডারলাইন মানে কি? এই যে আমি যেটা করছি এখন, নিচে দাগ দিচ্ছি তো আন্ডারলাইন করা। এবার সব এক্সামে কিন্তু কোশ্চেনের উপর আন্ডারলাইন করা অ্যালাউ থাকে না। তাই প্রথমে কি বলছে? ইফ পারমিটেড, যদি অনুমতি থাকে, আন্ডারলাইন কি পয়েন্টস অর জট ডাউন কুইক। তাহলে কি বলছে? যদি অনুমতি থাকে তাহলে কি পয়েন্টস গুলো যেগুলো মূল বলে আমার মনে মনে হচ্ছে সেগুলোকে আন্ডারলাইন করব অথবা গোল দিয়ে দেবো।
one word notes next to paragraphs to outline the main idea of each section. তাহলে প্রতিটা যে বিভাগ রয়েছে, আমি ওই যে বললাম প্যারাগ্রাফ তো সবসময় একটাই প্যারাগ্রাফ দেবে তা নয়, দেখা গেলো 4-5টা প্যারাগ্রাফ রয়েছে, তো প্রতিটা প্যারাগ্রাফের পাশে আমি একটা ওয়ার্ড নোট লিখে দিতে পারি, একটা শব্দ বা দুটো শব্দ লিখে, আমি যাতে বুঝতে পারি ওই প্যারাগ্রাফটার মধ্যে কি বলা হয়েছে ওই সেকশনটার মধ্যে। দিস ক্রিয়েটস আ ম্যাপ that makes it easy to find specific answers later rather than relying solely on memory. তাহলে পুরো প্যারাটা পড়ার পর বা পুরো প্যাসেজটা পড়ার পর আমাদের নিজের যে স্মৃতিশক্তি মেমোরি তার উপর পুরোপুরি জোর না খাটিয়ে যদি আমরা প্যারাগ্রাফের পাশে পাশে নোট করে রাখি তাহলে সেটা আমাদের ম্যাপ হিসেবে কাজে লাগে। আমি শার্লক হোমস পড়েছিলাম, ওখানটায় সম্ভবত উনি ওয়াটসনকে বলছিলেন যে আমাদের ব্রেনটা হচ্ছে একটা লাইব্রেরি। তাহলে একটা লাইব্রেরি কি থাকা দরকার, একটা নির্দিষ্ট সূচিপত্র থাকা দরকার যে আমার লাইব্রেরিতে কি কি রয়েছে, সূচিপত্র মানে কি লিস্ট অফ বুকস থাকা দরকার, এবং সেই লিস্ট অফ বুকসটা শার্লক হোমস একদম হাতের কাছে রাখেন, অর্থাৎ তার মেমোরিতে প্রথমে কিন্তু একটা ঘটনা পুরোপুরি থাকা থাকে না, মানে উনি বলতে চাইছিলেন হিউম্যান ব্রেন এরকমই, পুরো ঘটনাটা আমাদের মাথাতে থেকে যায় কিন্তু তার বদলে জাস্ট সামান্য কিছু 2-4টে ওয়ার্ড একদম ওই লিস্ট অফ বুকস বা লিস্ট অফ মেমোরি হিসেবে আমাদের সামনে থাকে, যাতে একটুখানি সেই রিলেটেড কিছু এলেই আমরা কিন্তু সেটাকে চট করে খুঁজে পেয়ে যাই। তো সেটাই কিন্তু এখানে বলছে যে আমি প্যারাগ্রাফের পাশে একটা কি দুটো ওয়ার্ড লিখে নোট দিয়ে রাখবো যে এই প্যারাগ্রাফটার মধ্যে কি আছে, তাহলে কি হবে আমাকে পুরোটা মনে করলাম কি যেন কোথায় যেন পড়লাম কোন প্যারাগ্রাফে যেন পড়লাম এই এই ব্যাপারটা আসবে না, তখন তখন কিন্তু ওই ওয়ার্ডটা দেখে আচ্ছা এই কোশ্চেনটা তার মানে এইটা এই রিলেটেড, এই প্যারাগ্রাফের মধ্যে আনসারটা পাবো। তারপরে কি করব, লোকেট অ্যান্ড কনফার্ম when you find a potential answer। আচ্ছা পোটেনশিয়াল মানে কি, পোটেনশিয়াল মানে কি বলো, পোটেনশিয়াল আনসার পোটেনশিয়াল মানে, আচ্ছা আমি বলে দিচ্ছি, সম্ভাব্য, মানে আমি যখন বা when you find a potential answer, যখন তোমরা বা আপনারা একটা সম্ভাব্য উত্তর পেয়েছেন বলে মনে হবে, while reading পড়ার সময়, পজ তখন একবার থামতে বলছে, and quickly check if it directly addresses the question। দরকার হলে তখন আমরা একদম সম্ভাব্য, সঞ্জীব ঘোষ লিখেছো খুব সুন্দর, তো তখন আমরা কি করবো, দরকার হলে আমরা পজ বিরতি নেব এবং সেই কোশ্চেনে চলে যাব এবং দেখবো যে সেই উত্তরটা ডাইরেক্টলি অ্যাড্রেস করছে কিনা, মানে কোশ্চেনের একদম সরাসরি উত্তর হিসেবে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা। তারপরে কি বলছে, রিড ইট দ্য স্পেসিফিক লাইন্স টু এনশিওর দ্য ইনফরমেশন ইজ অ্যাকিউরেট ইন কনটেক্সট। তাহলে তারপরে দরকার হলে রিড, আবার আমরা ওই লাইনগুলো ওই যে বাক্যগুলো রয়েছে সেন্টেন্সগুলো রয়েছে সেটাকে রিড করবো, পুনরায় পড়বো, যাতে আমরা শিওর হতে পারি যে হ্যাঁ ওটাই অ্যান্সার। তারপরে কি বলছে, এলিমিনেট রং অ্যান্সার। এইটাকে দেখবে অনেকেই কিন্তু টিপস হিসেবে ইউজ করে, যে আমরা যখন এমসিকিউ সলভ করি না তার মধ্যে 4টে যে অপশন থাকে তার মধ্যে দু একটা তো অটোমেটিক চোখে দেখে এলিমিনেট করে দেওয়া যায়, বাতিল করে দেওয়া যায়, যে এটা হতে পারে না, অসম্ভব। তাহলে সেই জন্য কি বলছে, প্রথমে এলিমিনেট করতে হবে রং আনসার গুলোকে। 4টের মধ্যে আমরা দেখা গেলো দুটোকে আমরা এলিমিনেট করে ফেলেছি, দুটোর মধ্যে কনফিউশন, তখন টেক্সটের দিকে একবার চোখ দিলেই কিন্তু আমাদের উত্তরটা সঠিকটা বেরিয়ে যায়। ফর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ইউজ দ্য প্রসেস অফ এলিমিনেশন, যেটা আমি বললাম, রুল আউট অপশনস দ্যাট আর ক্লিয়ারলি ইনকারেক্ট, যেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ভুল, অর আউটসাইড দ্য স্কোপ অফ দ্য প্যাসেজ, কিংবা দেখে পড়ে বোঝা যাচ্ছে যে ওই যে অপশনটা দিয়েছে সেই অপশনটার সঙ্গে প্যাসেজের কোনো সম্পর্কই পাওয়া যাচ্ছে না, সেগুলোকে আমরা আগে এলিমিনেট করে দেবো। বি ওয়ারি অফ এক্সট্রিম ওয়ার্ডস লাইক অলওয়েজ অর নেভার। তাহলে এই অলওয়েজ নেভার এই ধরনের শব্দ থাকলে সেগুলোকে একটু গুরুত্বপূর্ণভাবে দেখতে বলছে, অ্যাজ দে আর অফেন ইনকারেক্ট। ঠিক আছে, তাহলে এই অলওয়েজ যদি থাকে কোথাও, হ্যাঁ মানে সব সময়, তার মানে এইগুলো বেশিরভাগই দেখা যায় ইনকারেক্ট। ঠিক আছে, বা নেভার মানে কখনো না, এই টাইপের যদি অপশন থাকে সেগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় ইনকারেক্ট। এইটা কিন্তু মুখস্থ করে বসে থাকে না কেউ, যে নেভার বা অলওয়েজ আছে মানে সেটাই ভুল, এমনটা কিন্তু হয় না, এরা একটা উদাহরণ হিসেবে বলেছে। তারপর কি বলছে, বেস অ্যান্সার সোললি অন দ্য প্যাসেজ, অ্যাভয়েড ইউজিং আউটসাইড নলেজ। এটা কি, আমাদের প্রত্যেকের নিজের মধ্যে
মানে জ্ঞান রয়েছে, পূর্বার্জিত জ্ঞান যেটা আমরা বলি, সেইটা কাজে লাগাতে না করছে। কারণ কি? কারণ একটা প্যাসেজ যখন দিয়েছে আমার কম্প্রিহেনশনটাকে টেস্ট করার জন্য, তখন কিন্তু আমাদের নলেজ টেস্ট করতে দেয়নি। আমি ওইটা পাঠ করে পড়ে, ঠিক আছে, আমি কি বুঝছি সেইটা টেস্ট করা হচ্ছে। অতএব আমি আমার মতো আনসার দিয়ে দিলাম বা চুজ করলাম অপশনকে, সেটা ঠিক যে সবসময় হবে তা কিন্তু নয়। মানে ইন কনটেক্সট উইথ দ্য প্যাসেজ, যদি আমি প্যাসেজের পরিপ্রেক্ষিতে ধরি, তাহলে আনসারটা অন্য হতেও পারে। আমি যেটা জানি সেটার পরিবর্তে অন্য কিছু আনসারও হতে পারে, কারণ ওই প্যাসেজে লেখক কি বলছেন সেটাই কিন্তু আমার কোশ্চেনে থাকবে। আমি কি বলতে চাই সেটা কিন্তু যাচাই করার জন্য কম্প্রিহেনশন টেস্ট নয়, ঠিক আছে। আমি একটা প্যাসেজ পড়ে বা একটা দুটো তিনটে প্যারাগ্রাফ পড়ে সেখান থেকে সেই প্যাসেজের বিষয়বস্তুটুকু যেমন রয়েছে সেরকম ভাবে আনসার করব, আমার নিজের জ্ঞান কাজে লাগিয়ে নয়। সেটা কখন লাগাবো? এবার অনেকে বলবে যে স্যার তাহলে গ্রামার থাকলে আমরা নিজের জ্ঞান লাগাবো না, কাজে লাগাবো না? অবশ্যই লাগাবো। কিন্তু কি বলছে, এই যে বলছে আউটসাইড নলেজ অর অ্যাজাম্পশন, আন্দাজ করে নেবো না। ইভেন ইফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য টপিক, যদিও বিষয়টা তোমার পরিচিত হোক, দেখা গেলো প্যাসেজটা এমন একটা বিষয় থেকে দিয়েছে আমি খুব ভালোভাবে বিষয়টা জানি, তবুও কিন্তু আমরা বাইরের জ্ঞান বা আমাদের অনুমানকে কাজে লাগিয়ে আনসার করব না। অল অ্যান্সার্স মাস্ট বি সাপোর্টেড বাই দ্য প্রোভাইডেড টেক্সট। তাহলে কি, আমি যে আনসারটাকে করব সেগুলো সবই কিন্তু সাপোর্টেড হতে হবে, ওই টেক্সটটুকু যেটুকু দেয়া রয়েছে সেটা যেন সাপোর্ট করে। ওই আমরা ট্রু ফলস করতাম, মনে নেই? সাপোর্টিং স্টেটমেন্ট দিতাম, এসএস। তো ওই সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া মানে আমার যে বক্তব্য সেটা ট্রু বা ফলস কিসে, না আমি ওই টেক্সটকে রেফার করে যে এই কথাটা, এই লাইনটা, এই সেন্টেন্সটা অনুযায়ী এটা ট্রু, এটা ফলস। ঠিক একইভাবে আমাদের এই আনসারগুলো মাথায় রাখতে হবে যে প্রোভাইডেড টেক্সট যেন ওই সাপোর্টিংটুকু দেয়, সেটা আমাদের মাথায় রেখে আনসারগুলোকে দিতে হবে। চলে যাচ্ছি নেক্সট স্লাইড। আগেরগুলো কি গেল, আমাদের কৌশলগত যে পদ্ধতি ছিল সেগুলো ছিল। এবার কি আছে, স্কিল এনহান্সমেন্ট, মানে আমাদের যেটা দক্ষতা বাড়বে। স্কিল মানে কি, দক্ষতা। তো দক্ষতা এনহান্সমেন্ট মানে বৃদ্ধি। তাহলে আমরা কি করলে আমাদের এই যে কম্প্রিহেনশন টেস্টে দক্ষতা বাড়াতে পারবো, তার কিছু আমাদের টিপস দেওয়া আছে, ট্রিক্স দেওয়া আছে। প্র্যাকটিস রেগুলারলি, আমি প্রথমেই বলেছি যে প্র্যাকটিসটা হচ্ছে মূল বিষয়বস্তু। আমরা যদি প্র্যাকটিস না করি, বারবার অনুশীলন না করি, তাহলে শেখা জিনিস ভুলে যাব, আর যেটা শিখিনি সেটা তো পারবোই না। ওই যে বলেছি আনসিন আসে মূলত, তার মানে এটা আমাদের না শেখা জিনিস, তাহলে না শেখা জিনিস তো আমরা পারবোই না। তাহলে কনসিস্টেন্ট প্র্যাকটিস উইথ ডাইভার্স টাইপস অফ প্যাসেজ, বিভিন্ন ধরনের প্যাসেজ নিয়ে কনসিস্টেন্ট প্র্যাকটিস করে যেতে হবে। হ্যাঁ, ইজ ক্রুশিয়াল। ক্রুশিয়াল মানে কি, খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ ফর ইমপ্রুভিং স্পিড অ্যান্ড অ্যাকুরেসি। আচ্ছা, স্পিড অ্যান্ড অ্যাকুরেসি কি? স্পিড মানে দ্রুততা, আমরা কত দ্রুত পড়তে পারছি, সলভ করতে পারছি, এবং অ্যাকুরেসি মানে নির্ভুলতা, কতটা নির্ভুলভাবে সলভ করতে পারছি। শুধু তাড়াতাড়ি পারলেই তো হবে না। অঙ্ক দৌড় বলে একটা দৌড় ছিল, তোমরা জানো, আছে, এখনো খেলানো হয়। কি করা যায়, ছোট ছোট যোগ বিয়োগ দেওয়া হয়, বাচ্চারা ছুটে গিয়ে খাতা পেনটা তুলে নেয়, যোগটা করে কি বিয়োগটা করে, তারপরে আবার ফিরে আসে। যে আগে শেষ করে তাকে উইনার বলা হয়। কিন্তু তখন কিন্তু যাচাই করা হয় যে যোগটা বা বিয়োগটাও ঠিক করেছে কিনা। এমন নয় যে ও গেল মনে মনে ভেবে গেল যা থাকে থাকবে, আমি 35 লিখে দেবো দিয়ে চলে আসবো যে আমি ফার্স্ট হয়ে যাব, এটা কিন্তু নয়। তাকে কিন্তু যোগটাও করতে হচ্ছে এবং তারপরে দ্রুততার সাথে ফিরতেও হচ্ছে অন্য কারোর আগে, তবে সে ফার্স্ট পজিশনটাকে অ্যাচিভ করতে পারছে। ঠিক আমাদেরও তাই, শুধু স্পিডে করলেই হবে না, অ্যাকিউরেসি থাকতে হবে, নির্ভুল ভাবে করতে হবে, নাহলে কি লাভ আমার। আমি তো এমসিকিউ দিয়েছে 10টা একটা ইয়ে থেকে কম্প্রিহেনসিভ টেস্টে, আমি 10টা যা খুশি গোল করে দিয়ে চলে আসতে পারি, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। 10টা গোল করতে আর কতক্ষণ লাগে, বড় জোর 1 মিনিট। তাহলে 1 মিনিটে 10টা কোশ্চেন আমি আন্দাজেও করে দিয়ে আসতে পারি, তাহলে সেটা কি অ্যাকুরেট হলো? আর সেখান থেকে কি আমি চাকরি পাবো? যদি আমার একদম 100% লাক ভালো থাকে, লাক ফেভার করে যায়, তাহলে পেতে পারি। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, নির্ভুলতার সাথে দ্রুততার সাথে যদি আমাদের করতে হয়, তাহলে কনসিস্টেন্ট প্র্যাকটিস দরকার। ঠিক আছে, একদম লাগাতার আমাদের অনুশীলন করে যেতে হবে, ছাড়লে হবে না যে করেছি তো 2-4টে পারবো, ঠিক এটা কিন্তু হবে না। তারপরে কি বলছে, এক্সপ্যান্ড ভোকাবুলারি, আমাদের শব্দ ভান্ডার বাড়াতে হবে। আচ্ছা, শব্দ ভান্ডার বাড়ানোর উপায় কি ডিকশনারি মুখস্থ করা? কি মনে হয়, ডিকশনারি মুখস্থ করে শব্দ ভান্ডার বাড়বে? বাড়বে না।
দেখো, শব্দভান্ডার বাড়ানোর অনেক উপায় রয়েছে। আমরা ফোনটা তো নিয়মিত ঘাঁটি, তো সেখানটায় আমরা দেখবে মূলত ফেসবুক স্ক্রল করি বা ইউটিউবে বিভিন্ন রিলস দেখি, শর্টস যেটাকে বলে, আমি সব জানিও না। এইগুলোতে সময় না দিয়ে আমরা যদি বিভিন্ন যে টপিকে বিভিন্ন ইয়েগুলো পাওয়া যায়, মানে প্যাসেজ গুলো পাওয়া যায়, গুগলে সার্চ করলাম, আমি দেখা গেলো কথার কথা বলছি স্কিনার পড়বো, স্কিনার আমি সার্চ করলাম গুগলে, তো সেই লেখাটা মূলত ইংলিশই আসবে। তো ওইটাকে যদি আমি পড়ি, সেখানে আমি বেশ কিছু নতুন ওয়ার্ড পাবো। সেই নতুন ওয়ার্ড কটাকে যদি আমি, দেখো দুভাবে বোঝা যায়। এক হচ্ছে আমি ওটাকে ডিকশনারিতে দেখলাম, আই মিন গুগল ট্রান্সলেটে দেখে নিলাম। আরেকটা হতে পারে আমি পুরো সেন্টেন্সটা পড়ার পর বোঝার চেষ্টা করলাম যে এই ওয়ার্ডটার কি মানে হতে পারে। একবার যদি মানেটা আমাদের মাথায় ঢুকে যায়, তাহলে সেই শব্দটাও কিন্তু আমাদের ভোকাবুলারিতে স্টোর হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? পড়তে হবে। কি পড়তে হবে? যেগুলোর মধ্যে এমন কিছু শব্দ ব্যবহার হয় যে শব্দগুলো নতুন। আমরা যদি এখন বাচ্চাদের গল্প পড়ি, ঠিক আছে, ছোটদের ইংরেজি বই, টেক্সট বইটাকে তুলে নিয়ে গল্পগুলো পড়ি, ওখানে আর কটা নতুন ওয়ার্ড পাবো? হ্যাঁ, আমি আমি ছোট করছি না, অবশ্যই ওখানেও নতুন ওয়ার্ডস থাকে, কিন্তু মেবি সেই ওয়ার্ডটা অলরেডি আমার ভোকাবুলারিতে আছে। তাহলে আমাদের কি করতে হবে? অনেক বেশি পড়তে হবে, পড়াটা বাড়িয়ে দিতে হবে। আমরা ইংলিশ নিউজ পেপার পড়তে পারি, বা ওই যে বললাম যে আমাদের মোবাইল রয়েছে, কম্পিউটার রয়েছে, সেখানে বিভিন্ন টপিক সার্চ করে পড়লেই অটোমেটিকলি আমরা সেখান থেকে নতুন ওয়ার্ড অনেক শিখতে পারি। ঠিক আছে, তাহলে কি বলছে? এ স্ট্রং ভোকাবুলারি অ্যালাউজ ইউ টু রিড মোর স্মুথলি উইদাউট স্টপিং টু ফিগার আউট আননোন ওয়ার্ডস। তাহলে আমরা কি করি? পড়তে পড়তে নতুন শব্দ পেলেই কিন্তু থেমে যাই, যেটা মানে নিজে বোঝার জন্য থামি। তাহলে যদি সেই ওয়ার্ডটা নতুন না হয় আমার কাছে, আমার ভোকাবুলারিতে থাকে, তাহলে তো আমার থামতে হবে না, তাহলে আমার পড়ার স্পিড বেড়ে যাবে, এবং স্মুথলি আমরা কিন্তু আরো, স্মুথের বাংলা কি বলা যেতে পারে, খুব সুন্দরভাবে পড়ে যেতে পারি, মানে কোনো না আটকে। হুইচ বুস্ট বোথ স্পিড অ্যান্ড কম্প্রিহেনশন, যেটা কিন্তু স্পিডকেও বাড়ায় এবং বোধ, কম্প্রিহেনশন মানে বোধ, আমাদের বোঝার ক্ষমতাটাকেও কিন্তু বাড়িয়ে ফেলে। তারপরে কি বলছে? রিডিউস সাব ভোকালাইজেশন। সাব ভোকালাইজেশন জিনিসটা কি? এটা শুনেছো কখনো তোমরা? সাব ভোকালাইজেশন কেউ বলতে পারবে বাংলাটা? সাব ভোকালাইজেশন, ভোকাল শব্দটা শোনা শোনা লাগছে, ভোকালাইজেশনের আগে সাব রয়েছে। আচ্ছা চলো আমি বলে দিচ্ছি। দেখবে আমরা যখন ছোট থাকি, বা আমাদের সামনে আশেপাশে যে সমস্ত ছোটরা রয়েছে, তারা যখন পড়ে তারা কিন্তু জোরে জোরে পড়ে। কি করে? তারা লাউড রিডার, জোরে পড়ে। হ্যাঁ, ইভেন ওরা এমন ভাবে পড়ে, ওরা বোঝেও না, শুধু চেঁচিয়ে চেঁচিয়ে যে ওয়ার্ড কটা আছে পড়ে বেরিয়ে যায়। ঠিক আছে, কিন্তু যখন আস্তে আস্তে সেই বাচ্চাটা বড় হয়, শিশুটা বড় হয়, তখন তার দেখবে সাইলেন্ট রিডার হয়ে যায়। ও কিন্তু পড়ছে মনে মনে, আওয়াজ হচ্ছে না মুখে। তাহলে অনেক সময় দেখা যায় বাড়ির গার্জিয়ানরা বকে, কি বলে, এই জোরে পড়, কিন্তু সে জোরে পড়তে চায় না। এর কারণ আছে, কারণ আমরা যখন জোরে পড়ি, তখন আমরা যতটা বুঝি, মানে অবশ্যই এটা আমাদের একটা এজের পর, আমরা যখন মনে মনে পড়ি তার থেকে বেশি বুঝি। আমরা যখন মনে মনে পড়ি না, তখন আমরা দ্রুত বুঝতে পারি, কিন্তু জোরে জোরে পড়লে আমাদের ওইখানে এফোর্টটা বেশি চলে যায়, ওখানে কনসাস বেশি থাকি আমরা, এবং আমাদের ওই যে পার্টটা আমি করছি, পড়ছি, সেটা থেকে কিন্তু মূল বিষয়বস্তুটুকু বুঝতে কিছুটা সময় নিয়ে নেয়। ঠিক আছে, তাহলে সাইলেন্টলি পড়াটা বেটার। কিন্তু অনেকে খেয়াল করে দেখবে সাইলেন্টলি পড়তে পারে না, সে পড়ছে, এমন কিছু জোর আওয়াজও হচ্ছে না, কিন্তু তার ঠোঁটটা নড়ছে, এইভাবে মানে সে এমন ভাবে পড়ছে, উচ্চারণও করছে, কিন্তু জোরে নয়, সেটা কিন্তু আরেকজন শুনতে পাচ্ছে না, ঠোঁট নাড়ানো যেটাকে আমরা বলি। ঠিক আছে, হ্যাঁ, তো ওইটা কিন্তু সাব ভোকালাইজেশন, মানে অ্যাকচুয়ালি ও পড়ছে, কিন্তু ওর বাকযন্ত্রটা অতটাও জোরে আওয়াজ তৈরি করছে না যেটা পাশের জন শুনতে পায়। কিন্তু যদি ওই সাব ভোকালাইজেশন মানে ঠোঁট নাড়ানো, ঠোঁট মেলানো প্রতিটা ওয়ার্ডের সাথে, তো নীরব বক্তৃতা, আচ্ছা ঠিক আছে, নীরব বক্তৃতা ঠিক সাব ভোকালাইজেশন নয়। ওই যেটা বললাম, যে পড়ছে, ঠোঁট নড়ছে, কিন্তু সাউন্ডটা অন্য কারো কান অব্দি পৌঁছাচ্ছে না, মানে লিপ রিডিং, যেটা ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে আমরা বলি না, এটা হচ্ছে সাব ভোকালাইজেশন। তো সেটাকে রিডিউস করতে বলছে, কমাতে বলছে।
train yourself to stop mentally pronouncing each word as you read. যখন তুমি একটা ওয়ার্ডকে পড়ছো তখন সেটা মেন্টালি প্রোনাউন্সিং মানে মনে মনে উচ্চারণ করাটাও বন্ধ করাতে হবে। টু স্টপ তাহলে কি থামিয়ে দিতে বলছে? না, এটা কিন্তু পয়েন্টে বলছে রিডিউস, কমাতে বলছে। ঠিক আছে, মৃদুভাষী, বাহ তোমার সুন্দর সুন্দর বাংলা শব্দ বলো, আমার খুব ভালো লাগে। ঠিক আছে, যাই হোক সাব ভোকালাইজেশনটা কমাতে হবে। দিস ক্যান বি ডান বাই ইউজিং এ পয়েন্টার টু সেট এ ফাস্টার পেস অফ ইউর আইস। তাহলে কি আমরা যদি দেখবে বইয়ে আঙুল রেখে পড়ার ব্যাপারটা থাকে, আমরা এরকম আঙুল রেখে পড়ি বা পেন রেখে পেনের ডগাটা রেখে পড়ি, তাহলে এই পয়েন্টিং করে যদি পড়া হয় তাহলে কিন্তু আমাদের এই যে পেস ফর ইওর আইজ, আমাদের যে চোখের দৃষ্টি সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়, প্রসারটা বেড়ে যায়। পেস মানে প্রসার। অর বাই প্র্যাকটিসিং রিডিং গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাট এ টাইম, মানে আমরা একটা একটা করে ওয়ার্ড না পড়ে যদি একসাথে গ্রুপ ওয়াইজ ওয়ার্ডগুলোকে পড়ি তাহলে কিন্তু আমাদের দ্রুত পড়তে পারবো। এবং ওই পয়েন্টার ইউজ করে মানে আমরা যদি পেনের ডগাটা ঠেকিয়ে রেখে বা আঙুলটা ঠেকিয়ে রেখে পড়ি তাহলে কিন্তু আমাদের দৃষ্টির প্রসার বেড়ে যাবে। মানে আমাদের চোখে খুঁজতে হবে না যে কোথায় পড়ছিলাম কোথায় পড়ছিলাম, যেখানে আমাদের কিন্তু সময় অনেকটা নষ্ট হয়। এবার বলবে যে স্যার এত কিছু কি মনে রাখা সম্ভব? ওই যে অভ্যাস, প্রথম পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস। এটা প্র্যাকটিস করলে এগুলো অটোমেটিক চলে আসবে। তারপরে কি বলছে? প্র্যাকটিস উইথ আ টাইমার। আমরা যদি বাড়িতে প্র্যাকটিস করি, অভ্যাস করি, তাহলে আমাদের কি করতে হবে? একটা টাইমার, দরকার হলে আমাদের স্টপ ওয়াচ মানে আমাদের মোবাইলে রয়েছে সেটা চালিয়ে নিয়ে করতে হবে, যে আমি কত মিনিটে পারলাম, 10টা কোশ্চেন ছিল আমি ক মিনিটে পারলাম। তাতে কি হয়? তাতে কিন্তু কি হবে? আমাদের অভ্যাসটা আরো ভালো হবে, বেটার হবে, পরীক্ষাতে গিয়ে আমরা কম সময়ে করতে পারবো। বলছে টাইম ইউরসেলফ হোয়েন প্র্যাকটিসিং উইথ স্যাম্পল প্যাসেজেস অ্যান্ড ওয়ার্ক টু ইমপ্রুভ ইউর স্পিড হোয়াইল মেনটেনিং অ্যাকিউরেসি। যখন নির্ভুলতাকে বজায় রাখছো তখন কিন্তু কি করতে বলেছে? যে একটা নির্দিষ্ট টাইম বেঁধে নিয়ে, সময় বেঁধে নিয়ে তার মধ্যে করার চেষ্টা করতে হবে, যাতে কি হয় আমাদের ইমপ্রুভ হয় আরো। কিসের? স্পিডের এবং সাথে সাথে অ্যাকিউরেসিরও। দিস বিল্ড স্ট্যামিনা অ্যান্ড হেল্পস উইথ টাইম ম্যানেজমেন্ট ডিউরিং অ্যাকচুয়াল স্টেটস। অ্যাকচুয়াল টেস্টের সময় মানে আমরা যে পরীক্ষাটার সময় মানে চাকরির পরীক্ষাটা দিচ্ছি বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, তখন কিন্তু আমাদেরকে কি করে? স্ট্যামিনা বিল্ড আপ হয়ে যায়, যার ফলে আমরা খুব দ্রুত করতে পারি। দেখো পরীক্ষার হলে ঢোকার আগে অনেকেই কিন্তু আমরা নার্ভাস হয়ে পড়ি, মানে আমাদের স্ট্যামিনা তখন এমনিতেই কমে যায়। ঠিক আছে, একটা ভয়ের মধ্যে থাকে অনেকে যে পারবো তো, কনফিডেন্স ল্যাক করে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই বারবার অভ্যাস করা থাকলে ওই ভয়টা কেটে যাবে এবং আমাদের মধ্যে একটা দ্রুত করার একটা স্ট্যামিনা চলে আসবে, যাই দিক করে হলো। তো মোদ্দা কথা যে প্র্যাকটিসটা করতে হবে এবং সেটাকে সময় বেঁধে নিয়ে করতে হবে, যে আমাকে 10 মিনিটে করতে হবে তো ডট 10 মিনিটস, আমি 11 মিনিটস করব না। তো এই জিনিসটা যদি আমরা করে নিই, দৃঢ় প্রতিজ্ঞ হই, কনফিডেন্ট হই যে আমি করব, তাহলে আমরা পারবো। ঠিক আছে, তো এগুলো মাথায় রাখতে হবে। আর কি বলেছে? মিনিমাইজ ডিস্ট্রাকশনস। আমাদের কিন্তু কম্প্রিহেনশন টেস্ট দিতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এমন একটা পরিবেশ যেখানে আমরা পড়ার সময় ডিস্টার্বড ফিল না হই। আমি পড়ছি, আমার পাশে কেউ বকবক করছে, একটা লাউড স্পিকারে গান বাজছে, বা একজন কিছু একটা জিজ্ঞেস করছে আমাকে, এই জিনিসগুলো হলে কিন্তু ডিস্ট্রাকশন বলে ওটাকে। ঠিক আছে, তো সেইগুলো কিন্তু হলে আমাদের কিন্তু অটোমেটিক বোধ কমে যাবে, কম্প্রিহেনশন লেভেলটা লো হয়ে যাবে। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই এমন কোয়াইট ফোকাসড এনভায়রনমেন্ট তৈরি করতে হবে আমাদের ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনের জন্য, যাতে আমরা সম্পূর্ণভাবে কনসেন্ট্রেট করা মানে কি মনোযোগী হতে পারি হোয়াইল প্র্যাকটিসিং। যখন আমরা প্র্যাকটিস করব তখন সম্পূর্ণ মনোযোগ তখনই দিতে পারবো যখন আমি এমন একটা এনভায়রনমেন্ট মানে পরিবেশে গিয়ে অভ্যাসটা করব যেটা কোয়াইট হবে এবং কি বললাম যে একদম পুরোপুরি আমি ফোকাস করতে পারবো আমার যে টাস্কটা আমি যে আজকে করবো, প্যাসেজটা সলভ করবো, তার উপর আমি পুরোপুরি নিজেকে কি বলা যায় ফোকাস করতে পারবো। তো এটা মাথায় রাখতে হবে, তাহলে আমাদের কি হবে? স্কিল এনহান্সমেন্ট হবে, আমাদের দক্ষতা কিন্তু বেড়ে যাবে লং টার্ম, মানে এটা কিন্তু দীর্ঘদিন প্র্যাকটিস করার পর আমাদের স্কিলটা এনহান্স হয়। চলো এইটুকু বোঝা গেল। নেক্সট তাহলে আমরা যেগুলো শিখলাম এবার আমরা কাজে লাগাবো। আচ্ছা, কাজে লাগানোর আগে আরেকটু দেখে নিই কি বলছে। কম্পেয়ারিং আইআর অ্যান্ড ইআর, ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং। আচ্ছা, কে যেন বাংলায় লিখছিল তোমরা, এই দুটোর বাংলা লেখো দেখি। ইন্টেন্সিভের বাংলা কি
আর এক্সটেন্সিভ রিডিং এর বাংলা কি? জানো তোমরা? তাহলে উত্তরটা দেখো দেখি, ইন্টেন্সিভ রিডিং এর বাংলা কি আর এক্সটেন্সিভ রিডিং এর বাংলা? না হলে আমি বলে দিচ্ছি। চলো আমি বলে দিই, সময় নষ্ট করে লাভ নেই। এটা হচ্ছে নিবিড় পাঠ, নিবিড় পাঠ। হাতের লেখাটা ভালো হচ্ছে না। আর এটা হচ্ছে বিস্তৃত পাঠ। আমি বাংলাটা কেন বলছি, এটা তোমরা হয়তো এর আগে পড়েছো বা জেনেছো, নিবিড় পাঠ আর বিস্তৃত পাঠ। ইন্টেন্সিভ রিডিং মানে হচ্ছে নিবিড় পাঠ, রিডিং মানে পাঠ, পাঠ মানে পড়া, এটা তোমরা জানো। ইন্টেন্সিভ মানে নিবিড়, আর এক্সটেন্সিভ মানে বিস্তৃত। এই দু ধরনের পাঠ আমরা করে থাকি, পড়ে থাকি। আমরা যে কোনো একটা বিষয় যখন পড়ি, হয় আমরা ইন্টেন্সিভ রিডিং এর মধ্যে মাধ্যমে পড়ি, কিংবা এক্সটেন্সিভলি রিড করি। এই দুটো উদ্দেশ্য আছে। ইন্টেন্সিভ রিডিং মানে হচ্ছে কি 100% আন্ডারস্ট্যান্ডিং। তাহলে বোঝো, আমরা যে প্যাসেজ থেকে অ্যান্সার করবো তার 100% আন্ডারস্ট্যান্ডিং আমাদের দরকার আছে কিনা? আছে। লিমিটেড রিডিং, আমাদের খুব একটা নির্দিষ্ট বিষয়ের উপর লিমিটেডলি পড়তে হয়, এমন নয় যে পড়েই যেতে হয় পড়েই যেতে হয়। তাহলে এটা কি লিমিটেড রিডিং এর মধ্যে পড়বে? হ্যাঁ, একটা শুরু আছে একটা শেষ আছে, তার মধ্যে থেকেই আমাকে আনসার করতে হচ্ছে, তাহলে লিমিটেড রিডিং এর মধ্যে পড়ছে। ডিফিকাল্ট টেক্সট, এটা সাধারণত প্যাসেজ যেগুলো দেয় একটু ডিফিকাল্টি দেয়, কঠিনই দেয়, তাহলে এটাও পড়ছে। ওয়ার্ড ফর ওয়ার্ড রিডিং, মানে প্রতিটা শব্দকে ধরে ধরে পড়া, এটা কি পড়ছে? আমরা যেগুলো বললাম, আমরা কি একবার বলেছি প্রতিটা ওয়ার্ড ধরে ধরে মানে পড়তে বললাম? না, আমাদের কি বলেছে, যে আমাদের ওয়ার্ডগুলো যেন স্টক অফ ওয়ার্ড বেশি থাকে, যেন ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের থামতে না হয়। তার মানে এটা আমাদের কিন্তু পড়ার দরকার হয় না। এবার দেখা গেল কোশ্চেন এসছে এমন ভাবে আমাকে খুঁজতে হচ্ছে একটা ওয়ার্ডকে, তখন এটারও প্রয়োজন পড়ে। কিন্তু ইউজুয়ালি কিন্তু আমাদের এই তিনটে জিনিস কিন্তু প্রয়োজন হচ্ছে। আর কি? ইউজ ডিকশনারিজ, এটা কিন্তু নিবিড় পাঠের জন্য মানে ইন্টেন্সিভ রিডিং এর জন্য প্রয়োজন। তাহলে ইউজ ডিকশনারি আমাদের দরকার, কিন্তু পরীক্ষার হলে তো ডিকশনারি নিয়ে আমাকে ঢুকতে দেবে না। কিন্তু নিবিড় পাঠের এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা আমাদের কম্প্রিহেনশন টেস্টের মধ্যে দেখতে পাচ্ছি। তার মানে আমাদের কম্প্রিহেনশন টেস্ট, কম্প্রিহেন্সিভ টেস্ট দেওয়ার জন্য নিবিড় পাঠ বা ইন্টেন্সিভ রিডিং এর উপরই জোর দিতে হবে। তারপরে চলে আসো এক্সটেন্সিভ রিডিং এর মধ্যে কোনো পয়েন্ট আমরা পাচ্ছি কিনা দেখি। ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং, মোটামুটি একটা বুঝে নিলেই হবে কি? না, তাহলে কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যান্সার আমরা দিতে পারবো না। রিডিং এ লট, অনেক পড়তে হবে কি? না, খুব বেশি দেয় না। ইজি টেক্সট, কপাল ভালো থাকলে পেতে পারি মেবি। ফ্লুয়েন্ট রিডিং, এটা কিন্তু দরকার, দ্রুত পাঠ কিন্তু আমাদের পড়তে হবে। ইগনোর আননোন ওয়ার্ডস, এইটা একটা জিনিস তোমাকে বুঝতে হবে, আননোন ওয়ার্ডস কে ইগনোর করতে বলছে। কেউ কিছু বলবে? রিমা খান মাইক অন করেছো, কিছু বলবে? আচ্ছা, তাহলে অচেনা শব্দগুলোকে ইগনোর করতে বলছে, মানে আমাদের ওগুলোর দিকে অতটা গুরুত্ব দিতে না করছে। এইটা কিন্তু একটু আমাদের ভাবতে হবে। আমাদের ইগনোর করব কি করব না সেটা ডিপেন্ড করবে আমরা যে প্রথমেই কোশ্চেন কটাকে পড়ে নিচ্ছি তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? কারণ আমাদেরকে ভাবতে হবে যে আমাদের যে কোশ্চেন কটা দিয়েছে সেখানে কোনো ওয়ার্ডের অ্যান্টোনিম বা সিনোনিম এগুলো দিয়েছে কিনা। যদি দেয় তাহলে কোনো ওয়ার্ডকেই কিন্তু আমরা বাদ দিতে পারবো না। দেখা গেলো যে ওয়ার্ডটাকে আমরা বাদ দিয়ে গেলাম অপরিচিত বলে, সেটাই আনসার। তাহলে কি করে বুঝবো যে ওই ওয়ার্ডটাকে বাদ দেওয়া যাবে কিনা? ওই দেখবো কোশ্চেনের মধ্যে ওই ওয়ার্ডটা বা চারটে অপশনের মধ্যে ওই ওয়ার্ডটা ওরা ইউজ করেছে কিনা। তাহলে দরকার হলে আমাকে সেই ওয়ার্ডটা নিয়ে ভাবতে বসতে হবে। ডিকশনারি যেহেতু নেই, নিজেকেই ওই কনটেক্সটটাকে, ওই পুরো সেন্টেন্সটাকে পড়ে ওই ওয়ার্ডটার মানেটাকে বোঝার চেষ্টা করতে হবে। তাতে একটু সময় লাগলেও কিছু করার নেই। তাহলে এটাও মাঝে মধ্যে কিন্তু আমাদের প্রয়োজন হয় না, আবার মাঝে মধ্যে ইগনোর করাও, করলেও কিছু হয় না। তাহলে এটাই কিন্তু আমাদের যে কম্প্রিহেনশন টেস্ট তার মূল বিষয়, যে আমাদের ইন্টেন্সিভ রিডিংটা মূলত বেশি কাজে লাগে। আর এক্সটেন্সিভ রিডিং এর মধ্যে থেকে দুটো পয়েন্ট আমরা পেলাম, তাও একটা কনফিউশন রয়েছে। ঠিক আছে, চলো তাহলে কি বলছে দেখা যাক। ফর এ কম্প্রিহেনশন টেস্ট ইন্টেন্সিভ রিডিং ইজ মোর এফিশিয়েন্ট,
সরি এফেক্টিভ রয়েছে এখানে, একই ব্যাপার। বিকজ ইট ফোকাসেস অন দ্য ডিপ আন্ডারস্ট্যান্ডিং, ডিটেল অ্যানালিসিস অ্যান্ড অ্যাকিউরেসি হুইচ আর এসেন্সিয়াল ফর অ্যান্সারিং স্পেসিফিক কোয়েশ্চেন্স। তাহলে কি বলছে, ইন্টেন্সিভ রিডিং কি কি করে, ডিপ আন্ডারস্ট্যান্ডিং গভীর মানে বোধগম্যতা দেয়, ডিটেল অ্যানালিসিস মানে একদম বিস্তৃতভাবে অ্যানালিসিসের কি ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয়, অ্যান্ড অ্যাকিউরেসি এবং নির্ভুলতার জন্য কিন্তু ইন্টেন্সিভ রিডিং প্রয়োজন। তাহলে কি বলছে, হোয়াইল এক্সটেন্সিভ রিডিং ইজ ভ্যালুয়েবল ফর বিল্ডিং জেনারেল নলেজ অ্যান্ড ফ্লুয়েন্সি অ্যান্ড ইটস নট অ্যাজ সুইটেবল ফর, অ্যাজ এই ওয়ার্ডের উপর জোর দাও, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় ফর টেস্ট দ্যাট রিকোয়ার এ প্রিসাইজ আন্ডারস্ট্যান্ডিং অফ এ টেক্সট ডিটেলস, গ্রামার অ্যান্ড স্ট্রাকচার। প্রিসাইজ এই শব্দটা শুনেছো না, কদিন আগেই শুনছিলে, প্রিসাইজ স্ট্রাইক, তাই তো? ইন্ডিয়া কি করেছে, প্রিসাইজলি স্ট্রাইক করেছে পাকিস্তানকে, অপারেশন সিঁদুর, মনে পড়ছে? প্রিসাইজলি ব্রাহ্মস গিয়ে পড়েছে একদম এইরকম একটা ডট পয়েন্ট, সেখানে গিয়ে ব্রাহ্মস পড়েছে। তাহলে প্রিসাইজ মানে কি, নিখুঁত, একদম নিশানা। তাহলে সেটা কিন্তু এক্সটেন্সিভ রিডিং আমাদের এই ফেসিলিটি দেয় না, সেই জন্য আমাদের ইন্টেন্সিভ রিডিংটা বেশি গুরুত্বপূর্ণ। তো ইন্টেন্সিভ রিডিং এর পারপাস দিয়েছে, ফোকাস, হোয়েন টু ইউজ, মেথড দিয়েছে, একবার দেখে নাও কি বলছে। পারপাস টু অ্যাচিভ আ ডিপ অ্যান্ড অ্যাকিউরেট আন্ডারস্ট্যান্ডিং অফ এ শর্ট টেক্সট বাই অ্যানালাইজিং এভরি ডিটেল ইনক্লুডিং গ্রামার, ভোকাবুলারি অ্যান্ড স্ট্রাকচার। তাহলে এই উদ্দেশ্যে, এই পারপাসে কিন্তু আমরা ইন্টেন্সিভ রিডিংকে ইউজ করি। ফোকাস, মিনিট ডিটেলস, হ্যাঁ স্পেসিফিক ইনফরমেশন, নির্দিষ্ট কোনো তথ্য চাই অনেক সময়, অ্যান্ড লিঙ্গুইস্টিক এলিমেন্টস এবং ভাষাগত কোনো উপাদান যদি থাকে তার উপরে কিন্তু ফোকাস করে ইন্টেন্সিভ রিডিং। হোয়েন টু ইউজ, আইডল ফর টেস্ট প্রিপারেশন, মানে পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই আইডিয়াল, গুরুত্বপূর্ণ। স্পেশালি ফর টেস্ট দ্যাট রিকোয়ার ইউ টু অ্যান্সার ডিটেলড কোয়েশ্চেন্স লাইক সামারাইজ অর অ্যানালাইজ। তাহলে আমাদের তো এমসিকিউ টাইপ কোশ্চেন হয়, সামারাইজ করতেও বলে না, অ্যানালাইজ করতেও বলে না, তবুও এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে ইন্টেন্সিভ রিডিং খুব গুরুত্বপূর্ণ। তাহলে মেথড কি, ইনভলভস রিডিং, পুনঃপঠন, তাই তো, পুনরায় পাঠ করা। নোট টেকিং, আমি চাইলে নোট নিতে পারি, একটু আগে বলছিলাম না, প্যারাগ্রাফের পাশাপাশি আমরা নোট করে রাখবো। লুকিং আপ আননোন ওয়ার্ডস টু এনশিওর 100% কম্প্রিহেনশন, 100% বোধগম্যতার কারণে আমরা কিন্তু আননোন ওয়ার্ড গুলোকে খুঁজে খুঁজে সেখান থেকে বের করতে পারি এই ইন্টেন্সিভ রিডিং এর মাধ্যমে। তাই ইন্টেন্সিভ রিডিং একদম খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই কম্প্রিহেনশন টেস্টের জন্য। চলো নেক্সট স্লাইড। কি এটা, প্রশ্ন, রিড দ্য অ্যাবভ প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তাহলে কি বলতে চাইছে, এই প্যাসেজটাকে পড়ো, উপরের প্যাসেজটাকে পড়ো এবং কোশ্চেনগুলোর আনসার দাও। আচ্ছা কোন প্যাসেজটা, সেই প্যাসেজটা যেটা আমি প্রথমে কিন্তু দেখিয়েছিলাম। তাহলে স্যার আমরা প্যাসেজ পড়বো না কোশ্চেন পড়বো? প্রথমে কোশ্চেন পড়বো, পড়ো কোশ্চেনগুলো ভালো করে পড়ো, আমি একটু চুপ থাকছি। চলো আমি তোমাদের সাথে পড়ি। প্রথম কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ। তাহলে প্যাসেজের যে কনটেক্সট, হ্যাঁ সেই অনুযায়ী কোনটা সঠিক, ঠিক আছে? তাহলে কি 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 দিয়েছে, বলেছে দ্য পিপল হু ম্যানেজ দ্য মেশিনস আর ইম্পর্টেন্ট, মানে সেই সমস্ত লোক যারা এই মেশিনগুলোকে, যন্ত্রগুলোকে ম্যানেজ মানে কি বলে, ব্যবস্থাপন করে, তারা গুরুত্বপূর্ণ, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, দ্য অপারেশনস ইন ইন্ডিয়া আর লেবার ইন্টেন্সিভ, ভারতের যে অপারেশন মানে বিভিন্ন কার্যকলাপ সেগুলো লেবার ওরিয়েন্ট ইন্টেন্সিভ, মানে কি শ্রমনিবিড়, শ্রমনিবিড় মানে শ্রমিকদের উপর নির্ভর করে যেটা হয়। তাহলে ভারতবর্ষে এগুলো কি শ্রমনিবিড়?
এটা কি সঠিক তথ্য, নাকি উপরে যেটা আমরা বললাম সেটা সঠিক তথ্য, নাকি তিনেরটা কি বলছে? পিপল আর দ্য মোস্ট অ্যাবান্ডান্ট রিসোর্স। অ্যাবান্ডান্ট শব্দটা কি শুনেছো এর আগে? বেশ, অ্যাবান্ডান্ট শব্দটা মাথায় রেখো, যে পিপল মানে মানুষ হলো সব থেকে বেশি, আচ্ছা সব থেকে বেশি না কম, মোস্ট মানে সব থেকে বেশি, অ্যাবান্ডেন্ট মানেটা কি আমরা ভাববো, প্যাসেজ পড়ার সময় আমাদের মাথায় চলে আসবে। রিসোর্স মানে কি? সম্পদ বলা যেতে পারে, ব্যবহারযোগ্য উপাদান। তাহলে এই তিনটের মধ্যে কোনটা ট্রু? অনলি ওয়ান নাকি অনলি থ্রি? এক একটা সঠিক, দুয়েরটা সঠিক, এই সরি তিনেরটা সঠিক, নাকি এক আর দুই দুটো সঠিক, আর নাকি এক আর তিন দুটো সঠিক? এই এই চারটের এই যে অপশন দিয়েছে তার মধ্যে কি বলেছে, এই তিনটে যে স্টেটমেন্ট, এই তিনটের মধ্যে কোনটা সঠিক বা কোনগুলো সঠিক? তাহলে আমাদের মাথায় গেঁথে গেল কি কি না, যে যে সমস্ত ব্যক্তি মেশিনগুলোকে ব্যবহার করে তারা গুরুত্বপূর্ণ, এটাও সঠিক হতে পারে। ঠিক আছে, অপারেশন ইন ইন্ডিয়া লেবার ইন্টেন্সিভ, ভারতের যে সমস্ত কার্যকলাপগুলো রয়েছে সেটা শ্রম নিবিড়। আর পিপল আর দ্য মোস্ট রিসোর্স অফ দি বড়, অ্যাবান্ডান্ট মানে আমরা জানলেও টেক্সটে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মানুষ খুব গুরুত্বপূর্ণ সম্পদ, এরকম কিছু একটা বলতে চাইছে। আচ্ছা, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনটেই সঠিক। হ্যাঁ, ভারতে তো সত্যি শ্রমিক প্রচুর, তাহলে নিশ্চয়ই অপারেশন গুলো শ্রম নিবিড়। যে লোকগুলো যন্ত্র চালায় তারা গুরুত্বপূর্ণ, এটাও সঠিক। আবার মানুষ হচ্ছে সব থেকে বেশি রিসোর্স সম্পদ, তিনটেই সঠিক মনে হচ্ছে। তাহলে তো আমরা উত্তরই করতে পারবো, কারণ তিনটেই সঠিক দেখো দেয়া নেই অপশন। তাহলে আমাদের এর জন্য আমাদের টেক্সটে যেতে হবে, কারণ ইন কনটেক্সট অফ দ্য প্যাসেজ, মানে এই প্যাসেজ অনুযায়ী কোনটা সঠিক। আমার ওই যে একটা পয়েন্ট বললাম না, আমরা নিজের বুদ্ধি বা বোধ জ্ঞান সেটা কাজে লাগাতে যাব না। আমরা কি করব, আমরা প্যাসেজটা কি বলতে চাইছে তার উপর বেস করে অ্যান্সার দেবো। তাহলে একটা কোশ্চেন মাথায় গেঁথে নাও, আমাদের একটা স্টেটমেন্ট, তিনটে সঠিক স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে কোন দুটো টেক্সট অনুযায়ী সঠিক সেটা আমাদেরকে উত্তর দিতে হবে। 2 নম্বর কোশ্চেন কি বলছে, পিক দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট মিনস হিন্ড্রেন্স। হিন্ড্রেন্সের বাংলা কিন্তু আমরা অনেকেই জানি না, জানো কেউ বলতে পারবে? এই জন্য নিজের স্টক অফ ওয়ার্ড বা ভোকাবুলারি আমাদের বাড়াতে হবে। স্যার আপনি সব জানেন? না, আমিও বাঙালি, নিখাত বাঙালি, তো আমরাও মানে আমারও কিন্তু স্টক অফ ওয়ার্ড যে খুব বেশি, হয়তো মেবি তোমাদের স্টক অফ ওয়ার্ড আমার থেকেও বেশি, তবু আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের ভোকাবুলারি আরো এক্সটেন্ড করা, আরো বাড়ানো। তাহলে আমরা এই হিন্ড্রেন্স শব্দটার মানে জানতে পারতাম। হ্যাঁ, বাধা দেয়া, ঠিক বলেছো, বাধা বা অন্তরায়। ঠিক আছে, তাহলে এইটার সিনোনিম খুঁজতে হবে, দ্যাট মিনস মানে সিনোনিম। তাহলে আমাদের মাথায় রাখতে হবে এটা একটা কিওয়ার্ড হলো। তাহলে হিন্ড্রেন্স বা বাধা দেওয়ার মতো শব্দ আমাদের খুঁজতে হবে টেক্সট থেকে। দুটো কোশ্চেন আমাদের মাথায় গেঁথে গেল। 3 নম্বর কোশ্চেন কি, দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড, এবার আমাদের কি চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে। এই মেঘ অ্যাজ ফাউন্ড ইন দ্য প্যাসেজ, মেঘরে মানে হচ্ছে মিগার, হ্যাঁ সরি আমি ভুল বলেছি, ওটা মেগার মানে হচ্ছে একটা, কি বলা যায়, মেগার মানে সামান্য, মানে খুব ন্যূনতম অল্প পরিমাণে, এই জিনিসটাকে মেগার বলে, অল্প, হ্যাঁ অল্প, ঠিক। এইটা তোমার যে বিপরীত, এটা কিন্তু আমাদের খুঁজতে হবে, মানে বেশি বোঝাচ্ছে এরকম একটা কোনো শব্দ নিশ্চয়ই আমাদের ওই প্যাসেজের মধ্যে আমরা পাবো। এবং দেখো এই যে চারটে শব্দ দিয়ে দিয়েছে, অ্যাবান্ডান্ট, রিসোর্সফুল, আউটডেটেড, রিপ্রেজেন্টেশন, এগুলোর মানে যদি আমরা জানি তাহলে কিন্তু এইটা আমাদের দেখো, এইটা এবং আগেরটাও মেবি আমাদের প্যাসেজে না গিয়েও করা সম্ভব। হিন্ড্রেন্স মানে বাধা, এসেন্সিয়াল হবে না, ওই যে এলিমিনেট করছি আমরা, আমরা পড়েছিলাম যে এলিমিনেট করতে হবে। তাহলে প্যারাডক্স, কোলাবোরেশন, কোলাবোরেশন মানে কি, সহযোগিতা, একসাথে মিলিত সম্মিলিত হয়ে কাজ করা। তো এই দুটো আমরা এলিমিনেট করে দিতে হবে, তাহলে ডিটারেন্ট আর প্যারাডক্স এই দুটোর মধ্যে একটা হবে। ঠিক আছে, তো এই দুটোর মানে যদি আমরা জানি, আমাদের যদি স্টক ওয়ার্ড বেশি থাকে তাহলে কিন্তু এই হিন্ড্রেন্সটা আমরা এখান থেকেই পেয়ে যাব। ঠিক আছে, প্যারাডক্স আর ডিটারেন্ট মানে যদি আমাদের জানা থাকে, হিন্ড্রেন্স মানে যদি আমাদের জানা থাকে, আমাদের টেক্সটে যাওয়ারই দরকার হচ্ছে না। তবু আমরা কি বললাম, যেহেতু আমরা ধরে নিচ্ছি আমাদের মাথায় নেই, হিন্ড্রেন্স মানেটা আছে, কিন্তু এই চারটে ওয়ার্ডের মধ্যে এসেন্সিয়াল আর কোলাবোরেশন আমরা জেনেছি, প্যারাডক্স আর ডিটারেন্টের মানে জানি না, এই ধরেই আমরা কিন্তু প্যাসেজ পড়তে যাব। তিনটাও মাথায় রাখবো যে মিগারের যে অপোজিট ওয়ার্ড অ্যান্টোনিম সেটা আমাদেরকে খুঁজতে হবে, এবং এই এই প্যাসেজটার মধ্যে এই ওয়ার্ড কটার সামনে আমরা পড়বো, মানে আমাদের কিন্তু এই ওয়ার্ড কটা দেখতে পাবো। এবার দেখো এখানটা একটা ভালো করে জিনিস দেখো, তোমাদের মধ্যে কে লিখেছো, এটা রিমা খান লিখেছো। হ্যাঁ, এটার মানে হচ্ছে অল্প, তাহলে এখানে বেশি বোঝাচ্ছে কোনটা,
ঠিক আছে। আউটডেটেড মানে পুরনো, আমি মাঝখান থেকে শুরু করে দিচ্ছি। রিপ্রেজেন্টেশন মানে উপস্থাপন, তাহলে অল্পের বিপরীত তো রিপ্রেজেন্টেশন হতে পারে না, তাহলে এটাকে আমরা এলিমিনেট করতে পারি। আউটডেটেড মানে পুরনো, এটাকে আমরা এলিমিনেট করতে পারি। আচ্ছা তোমরা আনসার করে দিচ্ছ, এগুলো আনসার মানে করার ট্রিক্সটাই আমরা শিখছি, আনসারটা আমি পরে নিচ্ছি তোমাদের কাছে। যাই হোক, তাহলে এই দুটো আমরা অলরেডি এলিমিনেট করেছি। তাহলে অ্যাবান্ডান্ট আর রিসোর্সফুল, এই দুটোর মধ্যে একটা হবে। এবার রিসোর্সফুল মানেও কিন্তু দেখো সম্পদের প্রাচুর্য, রিসোর্সফুল এটাও বেশি বোঝাচ্ছে, অ্যাবান্ডান্টও বেশি বোঝাচ্ছে। এবার আমাকে দেখতে হবে টেক্সটের মধ্যে গিয়ে, প্যাসেজের মধ্যে গিয়ে কোনটা বেশি মানে অ্যাপ্লিকেবল হচ্ছে এই সামান্য মানে এই মিগারের পরিপ্রেক্ষিতে। সেই জন্য আমাদের টেক্সটে যেতে হবে। তাহলে আমাদের মাথায় তিনটে কোশ্চেন গেঁথে গেল। একটাতে আমাদের কি করতে হবে, স্টেটমেন্টগুলোকে দেখতে হবে কোনটা ট্রু, আরেকটা দেখতে হবে সিনোনিম হিন্ড্রেন্সের, আরেকটা দেখতে হবে মিগারের কি না অপোজিট। ঠিক আছে। 4 নম্বর কি বলছে, পিক দ্য ওয়ার্ড ফ্রম প্যাসেজ দ্যাট মিনস এ ভ্যালুয়েবল থিং। এটাও দেখো একটা দামি জিনিস বোঝাচ্ছে এরকম একটা শব্দ খুঁজে বের করতে হবে, ওয়ার্ড। ঠিক আছে, অ্যাটিটিউড, হ্যাঁ, ইকুইপমেন্ট, অ্যাসেট, লায়াবিলিটি দেখেই বোঝা যাচ্ছে, এটা প্যাসেজ যাওয়ার দরকার নেই, তবু আমরা ধরে নিলাম আমরা জানি না, আমরা গুরুত্বপূর্ণ জিনিস, মূল্যবান জিনিস, এইটা বোঝার জন্য আমরা প্যাসেজটাকে পড়বো। তাহলে 4টে কোশ্চেন মাথায় গেঁথে নিলাম। 5 নম্বর কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ লেবার ইন্টেন্সিভ অপারেশন। তাহলে কি বলছে যে লেবার ওরিয়েন্টেড, আমি বারবার ওরিয়েন্টেড বলছি, ইন্টেন্সিভ শ্রম নিবিড় যে বিভিন্ন অপারেশনগুলো রয়েছে, কার্যক্রমগুলো রয়েছে, হ্যাঁ, তার কনসিকুয়েন্স বা পরিণাম কি, এ বেটার রিলেশনশিপ বিটুইন লেবার অ্যান্ড ম্যানেজমেন্ট। হ্যাঁ, মানে শ্রমিক এবং ম্যানেজমেন্ট মানে হচ্ছে তোমার ব্যবস্থাপক যারা, তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক। রাইজ ইন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি নাকি এটা, জিডিপি, দেশের জিডিপি নিয়ে আমরা অনেক মাঝে মধ্যে শুনতে পাচ্ছি, ইকোনমিতে আমরা কি হয়ে গেছে, কোথায় গেছি, ইন্ডিয়া ইকোনমিতে কোথায় গেছে, ক নম্বর স্থানে গেছে, লেখো দেখি কেউ। কোন স্থানে গেছি, ফোর্থ, ঠিক। আমরা কদিন আগে জাপানকে ছাড়িয়ে কোথায় গেছি, ফোর্থ পজিশনে চলে গেছি। ঠিক আছে, অর্থনীতিতে। তো এই অর্থনীতিটার সময় কিন্তু এই যে জিডিপি এই শব্দটা আমরা বারবার শুনেছি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে এই জিডিপি কি হবে, রাইজ হবে, বাড়বে। আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব বাড়বে, না না ওপরে কোনোটাই হবে না। তাহলে আমরা দেখবো টেক্সটটাকে পড়ার সময় খেয়াল রাখবো যে লেবার ইন্টেন্সিভ অপারেশনের কনসিকোয়েন্স, পরিণাম কি হতে পারে। ঠিক আছে, 5টা কোশ্চেন মাথায় মোটামুটি নিয়ে নিলাম। 6 নম্বর, পিক আউট এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট মিনস কন্ট্রাডিক্টরি কোয়ালিটিস। মানে কন্ট্রাডিক্টরি মানে কি, যেটা বৈপরীত্য মানে বিপরীত, কোয়ালিটি মানে গুণমান, বিপরীত গুণমান বোঝাবে এরকম একটা শব্দ আমাদের টেক্সট থেকে খুঁজতে হবে। ঠিক আছে, কন্ট্রাডিক্টরি মানে পরস্পর বিরোধী, আমরা বলি না যে বিষয় দুটো কন্ট্রাডিক্ট করছে, তাহলে বিপরীত্য, বৈপরীত্য যেটাকে বাংলায় বলে। আমি আগেই বলেছি আমার বাংলাগুলো খুব একটা শুনতে ভালো লাগবে না তোমাদের, তোমরা খুব সুন্দর সুন্দর বাংলা লিখছো। তো এরকম একটা ওয়ার্ড আমাদের খুঁজতে হবে যেটার মানে কন্ট্রাডিক্টরি কোয়ালিটিস। সেটা রিসোর্স হতে পারে, প্যারাডক্স হতে পারে, কনফ্রন্টেশনালিজম হতে পারে, কোলাবোরেশন হতে পারে, এগুলোর মধ্যে কোনটা হতে পারে আমরা টেক্সটে গিয়ে খুঁজে আসবো। তাহলে 6টা কোশ্চেন আমরা পড়ে নিলাম। 7 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল শব্দটা, ক্রিটিক্যাল মানে কঠিন, জটিল, কিন্তু এটা প্যাসেজে কি মানে করতে আছে, প্যাসেজের অর্থ কি, হ্যাঁ, জুডিশিয়াল, জাজমেন্টাল, ক্রুসিয়াল, করেসপন্ডিং। তাহলে আমরা প্যাসেজ পড়ে দেখে নেব ক্রিটিক্যাল শব্দটা ওখানে কোন অর্থ বোঝাতে ব্যবহার হবে। 7 নম্বর কোশ্চেন হয়ে গেল। 8 নম্বর কোশ্চেন কি, দ্য স্ট্রেঞ্জ কন্ট্রাডিকশন দ্যাট ইন্ডিয়া হ্যাজ ইট ইন টার্মস অফ ডেভেলপমেন্ট ইজ। তাহলে ভারতের যে ডেভেলপমেন্ট, উন্নতি, উন্নতির শর্তের গুলোর ক্ষেত্রে স্ট্রেঞ্জ কন্ট্রাডিকশন মানে কি বৈপরীত্য বা কি এমন ভিন্নতা লক্ষ্য করা যায়। এক, সাফিসিয়েন্ট বাট ইনএক্সপেরিয়েন্স লেবার, মানে যথেষ্ট রয়েছে কিন্তু এক্সপিরিয়েন্স নেই, এক্সপিরিয়েন্সের বাংলা কি, অভিজ্ঞতাহীন শ্রমিক প্রচুর রয়েছে,
বাট দ্য লেবার ইজ আনঅ্যাভেলেবল, মানে শ্রমিক পাওয়া যায় না। দ্য লেবার ইজ রিসোর্সফুল বাট নেগলেক্টেড, প্রচুর পরিমাণে মানে রিসোর্সফুল মানে কি, যে বললাম প্রাচুর্য রয়েছে, এরকম শ্রমিকের প্রাচুর্য রয়েছে কিন্তু নেগলেক্টেড মানে অবহেলিত। তাহলে আমরা টেক্সট পড়ে দেখবো এই তিনটের মধ্যে কোনটা অ্যাপ্লিকেবল হচ্ছে। ঠিক আছে, দেখা যাক। আটটা কোশ্চেন মাথায় মোটামুটি নিয়ে নিয়েছি। আর মাথায় নিতে পারছে? নিতে হবে, অভ্যাস করতে হবে। 9 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস। তাহলে আমরা একটা পেয়েছিলাম ট্রু, এবার বলছে কোনটা ভুল। আউটডেটেড লেবার লস আর রেসপন্সিবল ফর লো প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটির বাংলা কি গো? প্রোডাক্টিভিটির বাংলা কি? উৎপাদনশীলতা নাকি এরকম কিছু একটা হবে। মানে উৎপাদনশীলতার ক্ষেত্রে আউটডেটেড লেবার ল এটা রেসপন্সিবল মানে দায়ী, মানে অনেক পুরনো যে শ্রম আইন রয়েছে সেইটা আমাদের লো প্রোডাক্টিভিটির জন্য দায়ী। এটা কি সঠিক না ভুল? এটা আমাদের টেক্সটের উপর নির্ভর করে কিন্তু উত্তর দিতে হবে, আমাদের নিজস্ব মতামত চাইনি। A confrontationist attitude between management and the labor unions hinders the productivity. তাহলে কি বলছে? A confrontationist attitude মানে কি বলছে? সংঘর্ষবাদী। confrontationist মানে হচ্ছে সংঘর্ষবাদী। আচ্ছা, সংঘর্ষবাদী মানে কি? মারপিট করা, খুনোখুনি করা, ওরকম নয়। মানে একজনের মতাদর্শের সঙ্গে আরেকজনের মতাদর্শ যখন মেলে না, তখন একটা সংঘর্ষবাদী মতামত বলা হতে পারে, যে এর সঙ্গে ওটা মিলছে না, ওরা বলছে না মানবো না তোমাদেরটা। তাহলে এই যে অ্যাটিটিউড, সেটা ম্যানেজমেন্টের যদি হয় লেবারদের বিরুদ্ধে, তাহলে সেটা কি করে? প্রোডাক্টিভিটিকে হিন্ডার করে, মানে কি বাধা বাধা দান করে। এটা কি ভুল নাকি? পিপল আর ইম্পর্টেন্ট বাট অফেন নেগলেক্টেড, কিন্তু মানুষ গুরুত্বপূর্ণ কিন্তু বেশিরভাগই অফেন মানে বেশিরভাগই ক্ষেত্রে তাদেরকে নেগলেক্টেড, মানে কি বলা যায়? নেগলেক্টেড বাংলা কি? অবহেলা। অবহেলা, অবহেলিত হয় মানুষ, প্রচুর মানে গুরুত্বপূর্ণ কিন্তু তাদেরকে অবহেলা করা হয়। তাহলে এই তিনটে স্টেটমেন্টের মধ্যে কোনটা টেক্সট অনুযায়ী কনটেক্সট অফ দ্য প্যাসেজ কোনটা ফলস? তাহলে 9টা কোশ্চেন হলো। আচ্ছা, 9টা কোশ্চেন তোমরা বলতে পারবে? দেখো, ভেবে দেখো, এটা কিন্তু অভ্যাস করে করে আনতে হবে, যে করি হোক 9টা কোশ্চেন হোক 10টা কোশ্চেন হোক, মাথায় নিয়ে একবারে যাওয়াই ভালো প্যাসেজে। নাম্বার 10 কি বলছে? কনসিকোয়েন্স অফ লেবার ইন্টেন্সিভ অপারেশন। তাহলে এই যে শ্রমনিবিড় যে বিভিন্ন ক্রিয়াকলাপ, তার কনসিকোয়েন্স, ফলটা কি? স্ট্রিক্ট লেবার লস, খুব কঠিন শ্রম আইন, বা লিনিয়েন্ট লেবার লস। ঠিক আছে, মানে কি? ওই তোমার লিনিয়েন্টের বাংলা কি আসছে ঠিক মাথায় আসবে না এই মুহূর্তে। বেটার, লিনিয়েন্টের আমি বলছি তোমাকে, মনে পড়লে বলছি। বেটার প্রোডাক্টিভিটি মানে হচ্ছে আরো বেশি উৎপাদনশীলতা বা উৎপাদনের সক্ষমতা, এবং নান অফ দ্য অ্যাবভ মানে এর মধ্যে কোনোটাই সঠিক নয়। তাহলে এই কটার মধ্যে, এই চারটে অপশনের মধ্যে স্ট্রিক্ট লেবার লস মানে খুব কঠিন, মানে শ্রমিকদের পক্ষে খুবই বাজে লেবার লস, এটা কি ফলাফল এই লেবার ইন্টেন্সিভ অপারেশনের? নাকি লিনিয়েন্ট? লিনিয়েন্টের বাংলাটা হচ্ছে তোমার, এক সেকেন্ড দাঁড়াও, অ্যাকচুয়ালি এখানটায় আমার মনে হচ্ছে হ্যাঁ লিনিয়েন্টের স্পেলিংটা ভুল আছে, বুঝলে? ওটাই আমি সন্দেহ করছিলাম। লিনিয়েন্ট মানে একটা লিনিয়েন্ট LENIENT, ওইটা মনে হচ্ছে হ্যাঁ তোমরা কেউ লিখেছো নম্র, ঠিক ঠিক। তো নম্র মানে কি? নরম। এখানটা আমরা নরম বলবো। স্ট্রিক্ট তার অপোজিট হচ্ছে লিনিয়েন্ট। হ্যাঁ, সম্ভবত স্পেলিংটাই ভুল আছে আমার যেটা মনে হচ্ছে, কারণ এটা তো একটা বই থেকে তোলা। তো এক হচ্ছে খুব কঠিন লেবার ল, নাকি নরম শ্রম আইন, নাকি বেটার প্রোডাক্টিভিটি, নাকি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এই 10টা কোশ্চেন আমরা মাথায় নিয়ে চলে যাব প্যাসেজে। তাহলে চলো প্যাসেজে যাই। কোশ্চেনগুলো নিশ্চয়ই মনে আছে সবার, পড়ো। ইট ইজ আ কমনলি হেল্ড বিলিফ that quality and productivity are a function of technology or a set of new equipment. আচ্ছা, আমি আস্তে আস্তেই পড়ছি কিন্তু, কারণ আমরা আস্তে পড়ছি আজকে বোঝার জন্য, কিন্তু আমরা যখন পড়বো এই জোরে জোরে পড়বো না, আমার মতো উচ্চারণ করে পড়বে না, এবং সাব ভোকালাইজেশন ওটাও কিন্তু বন্ধ রাখতে হবে, কমিয়ে ফেলতে হবে। তাহলে পড়ে নাও। ইট ইজ এ কমনলি হেল্ড বিলিফ দ্যাট কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি আর এ ফাংশন অফ টেকনোলজি অর এ সেট অফ নিউ ইকুইপমেন্ট। তাহলে আমরা
যে কোশ্চেন কটা পড়েছিলাম তার মধ্যে থেকে কোনটা এখন এখানে আসছে? এখনো পর্যন্ত আসেনি কিন্তু। নো ডাউট দিজ আর এসেন্সিয়াল। তাহলে কি কি এসেন্সিয়াল বলছে? এই যে কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি, এই দুটো কি এসেন্সিয়াল। নো ডাউট দিজ আর এসেন্সিয়াল, বাট দে অ্যালোন আর নট সাফিসিয়েন্ট ফর ব্রিঙ্গিং আউট ইমপ্রুভমেন্টস ইন প্রোডাক্টিভিটি অর কোয়ালিটি। তাহলে প্রোডাক্টিভিটি বা কোয়ালিটির ইমপ্রুভমেন্টের জন্য এরা কিন্তু সাফিসিয়েন্ট নয়, ঠিক আছে, যথেষ্ট নয়। ইট ইজ দ্য মেন অ্যান্ড ওমেন বিহাইন্ড দ্য মেশিনস, the people who manage the technology, who are critical in bringing about these improvements। তাহলে কে গুরুত্বপূর্ণ? ম্যান অ্যান্ড উমেন বিহাইন্ড দ্য মেশিনস। আমরা শোনা শোনা লাগছে না? কোশ্চেন নাম্বার 1-এ ছিল, কি বলেছিল? দ্য, যতদূর আমার মনে পড়ছে, তিনটে স্টেটমেন্ট দিয়েছিল। স্টেটমেন্ট একটা ছিল যারা যন্ত্রগুলোকে ম্যানেজ করে তারা ইম্পর্টেন্ট। তাহলে হ্যাঁ, এখানে ওরা ইম্পর্টেন্ট বলছে, এটা ট্রু। ওরা ট্রু কিনা জানতে চেয়েছিল। চলে আসো, তারপরে কি বলছে? ইট হ্যাজ বিন এ স্ট্রেঞ্জ। আচ্ছা, এখানে একটা, এই যে ক্রিটিক্যাল, আমাদের একটা কোশ্চেনে কিন্তু ক্রিটিক্যাল শব্দটা কি হিসেবে ব্যবহার হয়েছে আমাদেরকে জানতে চেয়েছিল, মনে পড়ছে নিশ্চয়ই, সম্ভবত কোশ্চেন নাম্বার 7। ক্রিটিক্যাল, হু আর ক্রিটিক্যাল ইন বিনিং, মানে ক্রিটিক্যাল মানে এখানে কি আসছে? ইম্পর্টেন্ট, তাই তো, খুব গুরুত্বপূর্ণ। তাহলে সেটা ওখানে আমরা গিয়ে অপশনে দেখবো, ক্রিটিক্যালটাকে সেই হিসেবে ইউজ করা হয়েছে। ইট হ্যাজ বিন এ স্ট্রেঞ্জ প্যারাডক্স, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্যারাডক্স। এই প্যারাডক্স শব্দটা আমাদের সম্ভবত আমরা কোনো কিসে দেখেছিলাম? অপশনে দেখেছিলাম। ওই একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার ছিল না? হ্যাঁ, বৈপরীত্য। তা প্যারাডক্স মানে তো বৈপরীত্য, যে অফ ইন্ডিয়াস ইকোনমিক ডেভেলপমেন্ট, ভারতের যে অর্থনৈতিক বিকাশ, তার ক্ষেত্রে স্ট্রেঞ্জ প্যারাডক্স মানে এটা বৈপরীত্য। এটাও কিন্তু আমরা কোশ্চেনে পেয়েছিলাম। তাহলে দেখো পেয়ে গেলাম, দুটো তিনটে কোশ্চেনের কিওয়ার্ড গুলো এখানেই পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে যেটা পড়ছিলাম আরেকবার পড়বো। It has been a strange paradox of India's economic development that even though people are our most abundant resource, তাহলে আমরা কি পড়েছিলাম? অ্যাবান্ডান্ট, এটাও কিন্তু পেয়েছিলাম, একটা কোশ্চেনের অ্যান্সার হিসেবে ছিল, অপশনে ছিল, মনে আছে? দুটো এলিমিনেট করেছিলাম। আর অ্যাবান্ডান্ট আর সম্ভবত রিসোর্সফুল, এই দুটোর মধ্যে আমাদের কনফিউশন ছিল। তাহলে আওয়ার মোস্ট অ্যাবান্ডান্ট রিসোর্স মানে আমাদের সব থেকে বেশি কি, ভালো করে দেখো তো লাইনটা কি বলছে? পিপল আর আওয়ার মোস্ট অ্যাবান্ডেন্ট রিসোর্স। তাহলে আমাদের দেশে কি মানুষের অভাব? তাহলে অ্যাবান্ডেন্ট মানে প্রাচুর্য বা বেশি, এরকম কিছু একটা বোঝাতে চাইছে যে আমাদের দেশে প্রচুর মানুষ রয়েছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে ওই কোশ্চেনের আনসারটা কিন্তু অ্যাবান্ডেন্ট হওয়ার চান্স রয়েছে। দে হ্যাভ সো ফার আইদার বিন নেগলেক্টেড, দেখো তাহলে এখানে কি হচ্ছে? পিপল আর নেগলেক্টেড, মাথায় রাখতে হবে। হ্যাঁ, অর ট্রিটেড অ্যাজ লায়াবিলিটিস, এবং তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়? যে তাদেরকে যেন দায়ভার, বোঝা, রাদার দেন অ্যাসেটস। অ্যাসেট মানে কি? সম্পদ। এটাও আমরা সম্ভবত একটা অপশন হিসেবে পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে কি করা হয়? মানুষদেরকে বেশিরভাগই নেগলেক্টেড করা হয়, কিংবা তাদেরকে দায়ভার হিসেবে, বোঝা হিসেবে দেখা হয়, রাদার দেন অ্যাসেট, সম্পদ হিসেবে না দেখে। পার্ট অফ দ্য রিজন ফর দিস হ্যাজ বিন আউটডেটেড লেবার লস। তাহলে এর কারণ কি? কি? আউটডেটেড লেবার ল। তাহলে এটা একটা কারণ হতে পারে। হুইচ হ্যাভ বিন এ ডিটারেন্ট ফর ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড এমপ্লয়ার্স। তাহলে যেটা কি বলছে না, ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে শিল্পপতি এবং এমপ্লয়ার্স মানে যারা নিয়োগকর্তা, তাদের কি কি বলছে? তাদের পক্ষে একটা, এই আউটডেটেড লেবার ল হচ্ছে ডিটারেন্ট। ডিটারেন্ট মানে কি? প্রতিবন্ধক, বাধা। আমরা এর আগে কোশ্চেনের মধ্যে পেয়েছিলাম। তাহলে এই কিওয়ার্ড কটা কিন্তু মাথায় রাখতে হবে। হলো, and employers leading them to establish capital intensive rather than labor intensive operation। তাহলে কি বলছে? তাদেরকে পুঁজি বা মূলধন নিবিড় বা পুঁজিবাদী বলতে পারো, সেই যে অপারেশনস মানে কর্মপ্রণালী চালু করতে হয় শ্রম নিবিড় বা যেটা লেবার ওরিয়েন্টেড, লেবার ইন্টেন্সিভ, তার পরিবর্তে। দ্য আদার রিজন হ্যাড বিন, তাহলে এটা একটা কারণ। কোন কারণে করে ওরা? আউটডেটেড লেবার ল। The other reason has been confrontationist attitude both on the part of labor as well as management। তাহলে এই যে সংঘর্ষবাদী মনোভাব, মানে ওরা মালিক পক্ষ, আমরা লেবার পক্ষ, এই দুজনের মধ্যেই কিন্তু দুজনের পক্ষ থেকেই, এই যে বলছে both on the part of labor as well as management, তাহলে দু দলেরই কিন্তু সংঘর্ষবাদী মনোভাব রয়েছে। A change must come about in the both these factors outside representation and leadership of unions etc need to change. At the same time, the attitude of confrontation must change to one of the cooperation and active collaboration। তাহলে দেখো আমরা যে কটা কোশ্চেন ছিল মোটামুটি কিন্তু আগে যেটুকু আন্ডারলাইন করেছি না তার মধ্যেই পেয়ে গেছি। এখানটায় কনক্লুশনটা বলেছে ঠিকই, কিন্তু আমার তো মনে পড়ছে না এখান থেকে কিছু এসেছিল।
A change must come about both factors outside representation and leadership union etc need to change. আচ্ছা লাস্ট কোশ্চেনটা আমরা কি পড়েছিলাম? লেবার ইন্টেন্সিভ অপারেশনের কনসিকোয়েন্স, পরিণাম কি কি হতে পারে? তাহলে এই যে চেঞ্জ আসতে বলেছে মানে কি, মনোভাবটাকে নরম করতে বলেছে, তাহলে ওইটা কিন্তু এখান থেকে আসছে আনসারটা। হ্যাঁ, এই যে দ্য অ্যাটিটিউড অফ কনফ্রন্টেশন মাস্ট চেঞ্জ, মানে কি নম্র হতে হবে বলছে। তাহলে দেখো সব জায়গা থেকে কিন্তু ওরা ছুঁয়ে ছুঁয়ে কোশ্চেন করেছে। এবার কোশ্চেনে গেলে কি তোমরা অ্যান্সার গুলো দিতে পারবে? আর একটু পড়বে টেক্সটটা? আচ্ছা আমি চলো 1-2 মিনিট ওয়েট করে যাচ্ছি, অনেক সময় চলে গেছে, আরো স্লাইড রয়েছে। চলো বেশি সময় নষ্ট করছি না, আমরা ব্যাকে যাচ্ছি। ঠিক আছে, প্রথম কোশ্চেনের অ্যান্সার তাহলে কি হবে? আমরা টেক্সটটা পড়েছি, সবাই অ্যান্সার দাও। প্রথমটার অ্যান্সার কি হবে? এক একটা সঠিক না দুইটা সঠিক না তিনেরটা সঠিক, নাকি অনলি ওয়ান, অনলি থ্রি, 1 2 দুটোই সঠিক, 1 3 দুটোই সঠিক, কোনটা হবে অ্যান্সার? আমরা টেক্সটে পড়েছি যে এই যে প্রথমে এক একটা সঠিক তো আমরা ওখানে পড়েছি, যারা যন্ত্রগুলোকে ম্যানেজ করে তারা ইম্পর্টেন্ট, তাহলে এটাও সঠিক। ঠিক আছে, তাহলে দ্য অপারেশন ইন ইন্ডিয়া লেবার ইন্টেন্সিভ, এইটা কিন্তু ভুল। কেন? কারণ আমরা একটু আগে পড়লাম না যে ওই সমস্ত বিভিন্ন কারণ দেখিয়েছিল, এই কারণে লেবার ওর ইন্টেন্সিভ না করে হ্যাঁ ক্যাপিটাল ইন্টেন্সিভ করা হয়, তাহলে এটা টেক্সট অনুযায়ী ভুল। আর এটা কি পিপল আর ইন দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট রিসোর্স, হ্যাঁ এটা আমরা পেলাম সব থেকে বেশি, তাহলে এই দুটো সঠিক, তাহলে 1 আর 3 সঠিক, অ্যান্সার হলো ডি। ভেরি গুড, ডি বলিনি, ডি। দুয়েরটা হিন্ড্রেন্স, এটা আমরা পেয়েছিলাম, আগেই বাদ দিয়েছিলাম কি কি, বলো কি কি বাদ দিয়েছিলাম? এসেন্সিয়াল আমরা বাদ দিয়েছিলাম, কোলাবোরেশন বাদ দিয়েছিলাম, তাহলে অ্যান্সার কোনটা হবে? প্যারাডক্স মানে আমরা দেখলাম বৈপরীত্য, কিন্তু এটা তো বৈপরীত্য বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে বাধা, বাধা বা অন্তরায়, যেটা বলছিল কে যেন বলেছিল, খুব সুন্দর বলেছিল। হ্যাঁ এটার আনসার সি হবে, ডেটারেন্ট, আমরা শব্দটাকে পেয়েছি। কোশ্চেন নম্বর 3, এটাও দেখো দুটো কেটে রেখেছি, তাহলে অ্যাবান্ডান্ট আর রিসোর্সফুল এই দুটোর মধ্যে কোনটাকে পেয়েছিলাম আমরা? এটাকে পেয়েছিলাম, তাহলে এ একটা সঠিক অ্যান্সার, বি এরটা বাদ চলে গেল। ভেরি গুড। চারেরটা ভ্যালুয়েবল থিং, এটা দেখেই বোঝাচ্ছে কোন শব্দটাকে পেয়েছি আমরা, ইকুইপমেন্ট পেয়েছি কিন্তু মানে তো যন্ত্র বাদ, লায়াবিলিটিস মানে দায়িত্ব বাদ, অ্যাটিটিউড বাদ, অ্যাসেট আনসার। হ্যাঁ, চারের সি ঠিক। পাঁচের হোয়াট ইজ দ্য কনসিকোয়েন্স, পরিণামটা কি লেবার ইন্টেন্সিভ অপারেশনের? কি হবে? এ দেখেই বোঝা যাচ্ছে এটা, যে যখন লেবারকে শ্রমনিবিড় অপারেশন হবে তখন ম্যানেজমেন্টের সাথে লেবারদের সম্পর্ক ভালো থাকবে। এটা প্যাসেজ না পড়লেও হয়, কিন্তু আমরা বারবার বলেছি নিজের বুদ্ধি খাটিয়ে আনসার করা যাবে না। পাঁচেরটা বি, রাইজ ইন গ্রস ডোমেস্টিক, আমাদের টেক্সটের মধ্যে জিডিপি কোনো ছিল নাকি? পাঁচের বি প্যাসেজের মধ্যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ছিল? আমার তো মনে পড়ছে না। পাঁচের বি সি তোমরা করছো, আমি প্যাসেজ খুলে দিয়েছি, ওখানে কোথাও জিডিপি আছে? সি এ কি ছিল? আনএমপ্লয়মেন্ট, না আনএমপ্লয়মেন্ট কেন হবে? লেবার ইন্টেন্সিভ অপারেশন যদি করা হয় শ্রমিকদের জন্য, মানে শ্রমনিবিড় কার্যপ্রণালী করলে কি আনএমপ্লয়মেন্ট আসবে, বেকারত্ব আসবে? কি করে হয়? শ্রমিকদের উপর গুরুত্ব বেশি আরোপ করা হচ্ছে। এটা এক, যখনই শ্রমিকদের কথা ভেবে তুমি অপারেশন গুলোকে চালাবে, মানে ক্রিয়াকলাপ চালাবে, তখনই বেটার রিলেশনশিপ হবে। লাস্টের প্যারা মানে কনসিকোয়েন্স আমরা সরি কনক্লুশনে গিয়ে দেখলাম তো যে নরম হতে হবে, সম্পর্ক ভালো বানাতে হবে, তার মানে আমাদের পাঁচের এরটা হচ্ছে আনসার। ভেরি গুড। 6, pick out a word from the passage that means contradictory qualities, বৈপরীত্য মনোভাব, ওই তো প্যারাডক্স। হ্যাঁ রিসোর্স হবে না, কনফ্রন্টে এটা সংঘর্ষবাদী, এটার সঙ্গে দেখো অনেকটা মিলছে মনে হচ্ছে, কিন্তু প্যাসেজে কিন্তু কনফ্রন্টিজম এটা কিন্তু আলাদা জিনিস বলেছিল, আর কোলাবোরেশন মানে সহযোগিতা, এটা বাদ এটা বাদ,
তাহলে কন্ট্রাডিক্টরি কোয়ালিটিস মানে হচ্ছে প্যারাডক্স, বিয়েরটা। সাথেটা কি বলেছে, ক্রিটিক্যালের মানে কি, তাই তো? ক্রিটিক্যালটা কি হিসেবে ইউজ করেছিল, জুডিশিয়াল না জাজমেন্টাল না ক্রুসিয়াল, করেসপন্ডিং, এই দুটোর মধ্যে কোনটা হবে? ক্রুসিয়াল, ক্রুসিয়াল হবে গুরুত্বপূর্ণ, করেসপন্ডিং বাতিল। তাহলে এটা কি বলেছে, এটা কোনটা, তিনটে স্টেটমেন্ট দিয়েছে, হ্যাঁ, দ্য স্ট্রেঞ্জ কন্ট্রাডিকশন, বৈপরীত্য কিসের ব্যাপারে রয়েছে, হ্যাঁ, সাফিসিয়েন্ট বাট ইনএক্সপিরিয়েন্স লেবার, এটা কি একটা সঠিক মনে হচ্ছে? সঠিক নয়, ওরকম কোনো কথা টেক্সটে বলেনি, ইনএক্সপিরিয়েন্স লেবারের কথা বলাই নেই, সাফিসিয়েন্ট শব্দটা আছে, ঠিক আছে। দু একটা কি বলছে, দ্য লেবার ইজ আনঅ্যাভেলেবল, এটা তো নয়ই, কারণ কি লেবার তো প্রচুর আছে, আমরা পড়েছি, হ্যাঁ। 8 বি অনলি 3 বলছো তোমরা, দ্য লেবার ইজ রিসোর্সফুল বাট নেগলেক্টেড, হ্যাঁ নেগলেক্টেড, এটা পড়েছি আমরা। তাহলে সঠিক হচ্ছে বিয়েরটা, অনলি 3, এটা সঠিক। চলে যাচ্ছি 9, 9 কি বলছে, কোনটা ফলস, তাহলে কোনটা ফলস বলো তোমরা? আউটডেটেড লেবার লস আর রেসপন্সিবল লো প্রোডাক্টিভিটি, এটা কি টেক্সটে বলেছে কোথাও? বলো, বলেনি, তাহলে একটা সঠিক নয়। দুই কি বলছে, কনফ্রন্টেশনিস্ট অ্যাটিটিউড বিটুইন ম্যানেজমেন্ট লেবার ইউনিয়নস হিন্ডার্স প্রপার প্রোডাক্টিভিটি, এটাও তো সঠিক, ভুল তো নয়, তাহলে এটাও আমরা ফলস বলতে পারি না। তিনেরটা কি বলছে, পিপল আর ইম্পর্টেন্ট বাট অফেন নেগলেক্টেড, এটাও সঠিক, টেক্সটে রয়েছে, তাহলে কি নান অফ দ্য অ্যাবভ, না কি হচ্ছে, তাই তো হচ্ছে, বলেছে কোনটা ফলস, প্রথমটা আউটডেটেড লেবার লস আর রেসপন্সিবল লো প্রোডাক্টিভিটি, এটা টেক্সটে ডিরেক্ট নেই, কিন্তু আছে, দেখো খেয়াল করে যে আউটডেটেড লেবার লর কারণে মানে কি হচ্ছে, এই যে এখানটা দেখো তুমি, এই যে এই যে আউটডেটেড লেবার লস হুইচ হ্যাভ বিন এ ডিটারেন্ট ফর ইন্ডাস্ট্রি, এটা কি বাধা, ডিটারেন্ট মানে বাধা, বাধা মানেই তো প্রোডাক্টিভিটি, লো প্রোডাক্টিভিটি, সেজন্য এটাও কিন্তু ট্রু, ফলস নয়, তাহলে এই তিনটের মধ্যে কোনোটাই ফলস নয়, অর্থাৎ আনসার হলো ডি, নান অফ দ্য অ্যাবভ। আচ্ছা, অনেকে আবার তোমরা বলো না যে নান অফ দ্য অ্যাবভটা থাকলে ওটাই হওয়ার চান্স বেড়ে যায়, দেখো এখানেও কিন্তু নান অফ দ্য অ্যাবভই হলো, তাহলে 10-এর টাকা কি নান অফ দ্য অ্যাবভ করে দিই আমরা চোখ বুঝে নাকি? না, পড়বো, কখনোই ওটাকে মাথায় গেঁথে নেবে না যে নান অফ দ্য অ্যাবভ থাকলে ওটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কনসিকুয়েন্স অফ দ্য লেবার ইন্টেন্সিভ অপারেশনস আর, শ্রমনিবিড় যে কার্যপ্রণালী, তার পরিণাম কি হতে পারে, আরো কঠোর হবে লেবার ল, না হতে পারে না, শ্রমিকদের জন্য ভাবছে, কঠোর কেন হতে যাবে, বেটার প্রোডাক্টিভিটি, এটা সঠিক হতে পারে, ঠিক আছে। আর লিনিয়েন্ট লেবার লস মানে নরম শ্রম আইন, এটাও হতে পারে, আর নান অফ দ্য অ্যাবভ হচ্ছে না, দুটোর মধ্যে এটা তো বাদ দিতে হবে আমাদের, দুটোর মধ্যে একটা হবে। আচ্ছা, তাহলে বেটার প্রোডাক্টিভিটি কি শুধু লেবার ইন্টেন্সিভ হয়ে গেলেই হবে, নাকি ওই যে আমরা পড়েছিলাম না নিউ ইকুইপমেন্ট লাগবে, হ্যাঁ, যারা অবশ্যই মানুষ যারা কাজ করছে লেবাররা তাদের দক্ষতা লাগবে, তাহলে আমাদের এই বেটার প্রোডাক্টিভিটিটা শুধু এই একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে না, তাই আমাদের এখানে সব থেকে সঠিক আনসার হচ্ছে বি, শ্রমিকদের জন্য নরম হবে আইনটা, ভেরি গুড। চলো পরের স্লাইড, তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। কমন মিথস অ্যাবাউট কম্প্রিহেনশন টেস্ট, মিথ মানে কি বলো, বাংলা বলো, তোমরা খুব সুন্দর বাংলা বলতে পারো, কটা বাজলো, 8:30 বাজে, চলো তাড়াতাড়ি বলো, মিথসের বাংলা বলো, মিথ, পৌরাণিক, বাবারে, পৌরাণিক মানে কি, যেটা পুরাণ থেকে নেওয়া হয়েছে, ভুল ধারণা, ঠিক, ভ্রান্ত ধারণা, যেটা আমরা এর কাছ থেকে শুনি বা বিভিন্নভাবে শুনতে পাই, গুজব বলতে পারো, ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, এই জিনিসগুলোকে ইংরেজিতে বলে মিথ, মানে আমরা শুনে আসছি, সেটা সঠিক কিনা জানি না। চলে যাই, কোনগুলো মিথ। নাম্বার 1, রিডিং ফাস্টার অটোমেটিক্যালি মিনস লোয়ার কম্প্রিহেনশন, দ্রুত পঠন মানেই হলো লোয়ার কম্প্রিহেনশন, মানে দ্রুত পড়লে বোধ কমে যাবে, এটা নাকি, এটা একটা মিথ, আমরা শুনেছি, অনেকে বলে যে এই বেশি তাড়াতাড়ি পড়লে বুঝতে পারা যায় না, কি বলছে, while rushing can hurt comprehension, it is not direct correlation, দ্রুত পড়লেই যে আমাদের কম্প্রিহেনশন কমে যাবে তা কিন্তু সঠিক নয়, মানে এটা হচ্ছে মিথ, আর এটা হচ্ছে তার রিয়েলিটি, ফ্যাক্ট,
এগুলো তোমরা ভালো করে পড়বে। এটা কি লিখেছো গো সঞ্জীব ঘোষ? আচ্ছা, ভ্রান্ত ধারণা, ঠিক আছে। তাহলে কি বলছে, ভালো করে পড়ে নেবে, বুঝে নেবে যে দ্রুত পড়লেই যে কম্প্রিহেনশন কমে যাবে তা কিন্তু নয়। কি করছে, এটা কিন্তু এফেক্ট করতে পারে, হার্ট করতে পারে, কিন্তু তার মানে এই নয় যে একবারে সম্বন্ধ রয়েছে, সম্পর্কযুক্ত, যে দ্রুত পড়লেই কমে যাবে। Effective speed reading techniques train you to eliminate inefficient habits like subvocalization, আগে বলেছি, and focus on the key information. Skilled readers can read quickly with high comprehension because they can identify main ideas and filter details efficiently. তাহলে কি বলছে, খুব দ্রুত পড়ে গেলাম, বুঝতে পারলে? স্যার তার মানে দ্রুত পড়লে কম বোঝা যায়? আরে আমি দ্রুত পড়লে তুমি কম বুঝবে, তুমি দ্রুত পড়লে আমি কম, মানে নিজে কম বুঝবে না। কারণ কি? কারণ ওটা আমাদের যখন কি হবে, ইনএফিশিয়েন্ট হ্যাবিটটা আমাদের আস্তে আস্তে এলিমিনেট হয়ে যাবে, আমাদের অভ্যাসটাই এমন হয়ে যাবে, দ্রুত পড়েও আমরা সেখান থেকে ইনফরমেশন গুলোকে ফোকাস করতে পারবো এবং কুইকলি কি করতে পারবো, হাই কম্প্রিহেনশনের সাথে সেই টেক্সটটাকে আমরা পড়তে পারবো। ঠিক আছে, আমি কি খুব দ্রুত বলছি? হ্যাঁ না না লেখো। আমি যে পড়লাম খুব দ্রুত বললাম? তোমরা কি আরো স্লো পড়ো না আরো দ্রুত পড়ো? আমি দ্রুত পড়ছি। বেশ, যা পড়ছি সময়ের অভাব, নেক্সট মিথে চলে যাচ্ছি। ইউ শুড রিড এভরি ওয়ার্ড অফ দ্য টেক্সট। তাহলে কি বলছে মিথ টু, টেক্সটের প্রতিটা শব্দ পড়তে। তাই কি আমরা কি প্রতিটা শব্দ পড়বো? আচ্ছা, আমরা যখন ইন্টেন্সিভ রিডিং আর এক্সটেন্সিভ রিডিং তুলনা করছিলাম তখন আমরা কি বলেছিলাম, যে আমরা কোশ্চেন পড়ে নিয়ে ঠিক করবো যে প্রতিটা ওয়ার্ড পড়ার দরকার আছে নাকি দু চারটে এড়িয়ে গেলেও অসুবিধা নেই। তাহলে কি বলছে, ইউ ডোন্ট নিড টু রিড এভরি সিঙ্গেল ওয়ার্ড উইথ ইকুয়াল ফোকাস। মানে পড়তে হবে না বলছে না, পড়তে হবে, কিন্তু প্রতিটা শব্দের উপর ইকুয়াল ফোকাস, বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, সমান গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই। স্কিল রিডার স্কিম অ্যান্ড স্ক্যান দ্য টেক্সট। যারা স্কিল রিডার, দক্ষ পাঠক, সে কি করে, স্কিম করতে শিখে যায়, টেক্সট থেকে সর বের করতে, দুধ থেকে ননি মাখন বের করে নিতে শিখে যায়, এবং ফোকাসিং দের অ্যাটেনশন অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস টু আইডেন্টিফাই মেন আইডিয়াস অ্যান্ড লোকেট স্পেসিফিক ডিটেলস। তাহলে একদম স্পেসিফিক, নির্দিষ্ট করে যে ডিটেলসটা, সেটাকে লোকেট করতে শিখে যায়, আইডেন্টিফাই করতে শিখে যায়। ফোকাসিং অন এভরি সিঙ্গেল কনজাংশন অ্যান্ড আর্টিকেল ক্যান স্লো ইউর ডাউন উইদাউট সিগনিফিকেন্টলি অ্যাডিং টু ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোর কনসেপ্ট। মূল ধারণাটা বোঝার ক্ষেত্রে প্রতিটা সিঙ্গেল ওয়ার্ডের উপর যদি তুমি জোর দাও, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা কি হবে, সিগনিফিকেন্টলি স্লো ডাউন করবে। মানে প্রতিটা ওয়ার্ডকে ধরে ধরে এই ওয়ার্ডটার কি কি মানে হতে পারে, কি কি সিনোনিম হতে পারে, অ্যান্টোনিম হতে পারে, এইভাবে পড়তে না করছে। তাহলে ইউ শুড নট রিড এভরি ওয়ার্ডস অফ দ্য টেক্সট, সরি ইউ শুড, তুমি প্রতিটা ওয়ার্ড ভালো করে পড়বে, এটা কিন্তু একটা মিথ। রিয়েলিটি হচ্ছে অনেক ক্ষেত্রে এড়িয়ে গেলেও খুব একটা সমস্যায় পড়তে হয় না, আবার অনেক ক্ষেত্রে ফোকাস করতে হয়। মিথ নাম্বার 3, গুড রিডার্স নেভার গো ব্যাক অ্যান্ড রিড দ্য সেন্টেন্স। ভালো পাঠক যে, সে কখনো পুনঃপাঠ করে না, পিছনে ফিরে যায় না। পুষ্পা নাকি কি যেন বলে, বলবো না, বাবারে, আমরা কেউ পুষ্পা নই। আমরা যত এফিসিয়েন্ট প্রফিসিয়েন্ট ইয়েই হই, রিডারই হই না কেন, প্রত্যেকেই গো ব্যাক, রিগ্রেস পড়তে হয়। যে যত ভালো পাঠকই হোক, সেও পিছনে ফিরে যায়, অর্থাৎ আবার রিড, পুনরায় পাঠ করার তার প্রয়োজন হতেই পারে। তাহলে এই ভ্রান্ত ধারণাটা বাদ দাও। অনেকে বলে, জানিস ও এত ভালো পড়াশোনা করে যে একটা পড়া দুবার পড়ে না, এটা ভ্রান্ত ধারণা। খুব ভালো রিডার, খুব ভালো স্টুডেন্টও প্রয়োজনের ভিত্তিতে বারবার পড়ে। তাহলে কি বলছে, দ্য কি ইজ এফিসিয়েন্ট রিগ্রেশন, নট এমলেস রিডিং। বিনা কারণে পুনঃপাঠের প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন থাকলে পড়তে হবে। স্ট্র্যাটেজিক রিডিং হেল্পস এনশিওর অ্যাকিউরেসি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তাহলে রিডিং কি হয়, আমাদের অ্যাকিউরেসি, নির্ভুলতা বাড়ায়, এবং আন্ডারস্ট্যান্ডিং, বোধগম্যতাটাও বাড়িয়ে দেয়। সাবভোকালাইজেশন মাস্ট বি এলিমিনেটেড কমপ্লিটলি। পুরোপুরিভাবে সাবভোকালাইজেশন বন্ধ করতে বলছে, মিথ এটা। সত্যি না মিথ্যা আমরা দেখব। সাবভোকালাইজেশন ইজ এ ন্যাচারাল পার্ট অফ রিডিং অ্যান্ড হেল্পস উইথ মেমোরি অ্যান্ড কমপ্লেক্স কম্প্রিহেনশন। তাহলে সাবভোকালাইজেশন কি বলছে, ন্যাচারাল পার্ট। তুমি পড়ার সময় ঠোঁট নাড়াচ্ছ মানে ওটা কিন্তু ন্যাচারাল, ওটাকে পুরোপুরি এলিমিনেট করার প্রয়োজন নেই, কমাতে পারলে ভালো হয়। মনে আছে আমরা পয়েন্টে পড়েছিলাম রিডিউস, নট এলিমিনেট। তাই এলিমিনেট যদি কেউ বলে, যদি বলে এলিমিনেট করা দরকার, সেটা মিথ, নট দ্য ফ্যাক্ট। আসল রিয়েলিটি বা ফ্যাক্ট হলো এইটা, যেটাকে কমানোর প্রয়োজন আছে, কিন্তু একদম
এলিমিনেট করার দরকার নেই। কি বলছে যে যদি আমরা মানে সাব ভোকালাইজেশনের মাধ্যমে পড়ি, সেটা একটা ন্যাচারাল ব্যাপার এবং আমাদের মেমোরি এবং কমপ্লেক্স কম্প্রিহেনশন, জটিল ভাবে বোধগম্যতাকে হেল্প করে এই সাব ভোকালাইজেশন, স্পেশালি উইথ ডিফিকাল্ট টেক্সট। যদি কঠিন পাঠ হয় অর নিউ ভোকাবুলারি, নতুন শব্দ যদি হয়, সেটা উচ্চারণ করে পড়লে আমরা বেশি বুঝতে পারি। হোয়াইল রিডিউসিং দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইনার ভয়েস ক্যান ইমপ্রুভ স্পিড ফর ইজিয়ার টেক্সট। সহজের ক্ষেত্রে রিডিউস করলে বা ইন্টেন্সিটি কমালে ঠিক আছে। ট্রাইং টু এলিমিনেট ইট এন্টায়ারলি ডিফিকাল্ট অ্যান্ড ক্যান নেগেটিভলি ইম্প্যাক্ট কম্প্রিহেনশন। তাহলে যদি আমরা জোর করে বাদ দিতে যাই, তাহলে কিন্তু সেটা আমাদের কম্প্রিহেনশনের উপর ব্যাড ইম্প্যাক্ট ফেলতে পারে। 4টে মিথ হয়ে গেল। মিথ নাম্বার 5, স্পিড রিডিং অ্যাপস অর কোর্সেস ক্যান ইনস্ট্যান্টলি মেক ইউ এ সুপার রিডার। সুপার রিডার মানে সুপারম্যান মুভি দেখেছো তো? ও আমাদের নর্মাল হিউম্যানের থেকে অনেক বেশি ওর ক্যাপাবিলিটিস, অনেক ওর ইয়ে রয়েছে, বিভিন্ন শক্তি রয়েছে, যেগুলো মিস্টিরিয়াস একদম। ও চোখ দিয়ে লেজার বের করে দিচ্ছে। তাহলে সুপার রিডার কি হওয়া সম্ভব? হওয়া সম্ভব, কিন্তু স্পিড রিডিং অ্যাপ বা কোর্স তোমাকে ইনস্ট্যান্টলি কিছুক্ষণের মধ্যে সুপার রিডার বানিয়ে দেবে? হতে পারে? কোনোদিন হতে পারে না। তোমাকে যদি একটা মোবাইল অ্যাপ বা একটা গেম এই দাবি করে যে তোমাকে আমি 10 মিনিটের মধ্যে সুপার রিডার বানিয়ে দেবো, তাহলে তুমি ধরে নেবে ওটা মিথ, ওটা সত্যি নয়, এবং ওই ধারণাটা সত্যিই ভ্রান্ত ধারণা। কি বলছে রিয়েলিটি? টুলস অ্যান্ড কোর্সেস ক্যান প্রোভাইড ইউজফুল টেকনিক্স। বিভিন্ন টুলস এবং কোর্স এরা কি করতে পারে? তোমাকে বিভিন্ন পদ্ধতি দিতে পারে। বাট ইমপ্রুভিং রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড স্পিড ইজ নট অ্যান ইনস্ট্যান্ট ফিক্স। একবারে ইনস্ট্যান্টলি কোনোদিনই এটা সম্ভব নয়। ইট রিকোয়ার্স কনসিস্টেন্ট ডেডিকেটেড প্র্যাকটিস অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য লার্ন স্ট্র্যাটেজিস ওভার টাইম। দেয়ার ইজ নো ম্যাজিক বুলেট ফর রিডিং মাস্টারি। এমন নয় যে একটা গুলি, কি বলে ওটাকে, ট্যাবলেট নিলে, মুখে দিলে, জল দিয়ে গিলে নিলে, ব্যাস সুপার রিডার হয়ে গেলে। বাচ্চাদের বলে স্মার্ট আইসক্রিম বলে একটা পড়া আছে না? আমি কোথায় যেন দেখছিলাম যে আইসক্রিম খেয়ে ভালো অঙ্ক পরীক্ষা দিচ্ছে, আবার ভুল আইসক্রিম খেয়ে ওর যা সব বুদ্ধি শুদ্ধি ছিল কমে যাচ্ছে। তাই ইনস্ট্যান্ট রিডার হওয়ার, সুপার রিডার হওয়ার কোনো ট্রিক্স নেই, কোনো টিপস নেই, কোনো ট্যাবলেট নেই, কোনো অ্যাপ বা কোর্স নেই। কি দরকার? কনসিস্টেন্ট ডেডিকেটেড প্র্যাকটিস। ডেডিকেটেড মানে কি? হ্যাঁ স্যার, কিসের উত্তর হ্যাঁ দিলে? আমি খুব দ্রুত পড়ছি সেটার? রিমা, মাইকটা অন করে বলো না, অসুবিধা নেই। রিমা, কিছু বলবে? একটা পড়া ছিল স্মার্ট আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ, ওইটার অ্যান্সার দিলে। আসলে আমি এত দ্রুত বলছি যে আসলে টাইমটা অনেক হয়ে গেছে, তো ওই জন্য আমি একটু ফাস্ট বলে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো বুঝতে অসুবিধা হচ্ছে না তো তোমাদের? যদিও ওই মেটেরিয়াল তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা পড়ে নেবে, অসুবিধা হবে না। জাস্ট একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি আমি, যাতে পড়তে গিয়ে তোমাদের মনে পড়ে যে স্যার এটা এইভাবে বলেছিলেন। ঠিক আছে। মিথ 6, রিডিং স্পিড ইজ দ্য অনলি মেজার অফ রিডিং প্রফিসিয়েন্সি। পঠনের স্পিড, স্পিডের বাংলা কি গো? গতিবেগ। হ্যাঁ, গতিবেগ এটাই একমাত্র, মানে একদম কি বলা যেতে পারে, মানে মেজার করার জন্য, যেটাকে আমরা অ্যাসেসমেন্ট বলি, মূল্যায়ন, মানে পঠন দক্ষতার একমাত্র মূল্যায়ন পঠনের গতিবেগ। হতে পারে এটা? হতে পারে না। কম্প্রিহেনশন ইজ ফার মোর ইম্পর্টেন্ট দ্যান স্পিড। কত দ্রুত পড়ছো তার থেকে কতখানি বুঝছো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্য গোল ইজ টু রিড এফেক্টিভলি, একদম কার্যকরীভাবে পড়তে বলছে, নট হাই স্পিডে পড়লেই যে তুমি কার্যকর পড়া হবে তা কিন্তু নয়। হুইচ মিনস রিডিং অ্যাট এ পেস appropriate for the material and your purpose, ensuring you understand and retain the necessary information. তাহলে যে প্রয়োজনীয় তথ্য সেইগুলোকে খুঁজে পাওয়ার জন্য, বোঝার জন্য পেস, মানে এমন ভাবে পড়তে হবে যেন তোমার দুটোর কম্বিনেশন ঠিক থাকে, স্পিডও ঠিক থাকে, আবার পুরোপুরি বুঝতেও তুমি সমর্থ হও, সক্ষম হও যে কি কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, নেসেসারি ইনফরমেশন এখান থেকে আমাদের নিতে হবে। তাহলে এই কটা গেল মিথ। আর আছে? আরো আছে। ইউ ক্যান অনলি লার্ন নিউ ওয়ার্ডস বাই লুকিং দেম আপ ইন আ ডিকশনারি। তুমি নতুন শব্দ একমাত্র ডিকশনারি দেখেই শিখতে পারো, তাই কি?
আমি একটু আগে বলছিলাম না যে ডিকশনারি পড়ে কখনো হবে না বলছি না, কিন্তু শুধুমাত্র ডিকশনারি পড়ে আমাদের স্টক অফ ওয়ার্ড বাড়বে না, নতুন ওয়ার্ড শিখতে পারবো না। হোয়াইল ডিকশনারিজ আর ইউজফুল, হ্যাঁ। আচ্ছা, ডিকশনারি বাংলা কি? অভিধান। অভিধান খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এ সিগনিফিক্যান্ট পোর্শন অফ ভোকাবুলারি ইজ লার্ন থ্রু কনটেক্সট ক্লুজ। কিন্তু কি বলছে, ওই যে বিষয়বস্তু, যে সেন্টেন্সটা আমরা পড়ছি তার বিষয়বস্তুর উপর নির্ভর করে সেখান থেকে যে ক্লু পাওয়া যায়, সেখান থেকেও কিন্তু অনেক ওয়ার্ডের মানে আমরা জানতে পারি এবং আমাদের ভোকাবুলারি বাড়তে পারে। ইনফারিং দ্য মিনিং অফ এ ওয়ার্ড ফ্রম সারাউন্ডিং সেন্টেন্সেস, আশেপাশে যে সমস্ত বাক্যগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ওই শব্দটার মানেটা আমরা বুঝে নিতে পারি। রিডিং ওয়াইডলি exposes you to diverse vocabulary in natural context, which is an effective way to expand your word knowledge. তাহলে কি বলছে, রিডিং এ ওয়াইডলি এক্সপোজ মানে অনেক বেশি যদি আমরা পড়ি, ডাইভার্স ভোকাবুলারি মানে বিভিন্ন রকম শব্দ আমরা, হ্যাঁ, অটোমেটিক ন্যাচারাল কনটেক্সটে আমরা আমাদের এক্সপ্যান্ড করতে পারি কি আমাদের নলেজকে, ওয়ার্ড নলেজকে। মানে একটা ভোকাবুলারি আমি বলছি বারবার, শব্দ ভান্ডার, সেই শব্দ ভান্ডারকে বাড়াতে গেলে আমাদের কিন্তু অনেক পড়তে হবে। তো মিথ 8, অ্যাকুরেট ডিকোডিং অটোমেটিক্যালি লিডস টু গুড কম্প্রিহেনশন। তাহলে কি বলছে, অ্যাকিউরেট ডিকোডিং, এটা ভালো করে বোঝো। ডিকোডিং, ডিকোডিং এর বাংলা কি বলা যেতে পারে? মানে কোন একটা কোডকে ভেঙে সেটার ভিতর থেকে অরিজিনাল যে মেসেজটা দিয়েছে সেটাকে বুঝে নেওয়া, ডিকোড করা। তাহলে সেই অ্যাকিউরেট ডিকোডিংটা কি অটোমেটিক্যালি ভালো বোধের দিকে নিয়ে যায় আমাদেরকে? কি বলছে দেখা যাক। ফ্যাক্ট, while crucial, accurate decoding is not a guarantee of comprehension. তাহলে করো সেটা মানেই কিন্তু কম্প্রিহেনশনের গ্যারান্টি নয়, একদম 100% নিশ্চয়তা নয় যে তুমি একদম ধরে ধরে কোড করছো। আন্ডারস্ট্যান্ডিং এ টেক্সট অলসো রিলাইজ হেভিলি অন ব্যাকগ্রাউন্ড নলেজ, ভোকাবুলারি, সিনট্যাক্স অ্যান্ড অ্যাক্টিভ এনগেজমেন্ট উইথ দ্য মেটেরিয়াল। তাহলে এই জিনিস কটা শুধুমাত্র ওই অ্যাকিউরেট ডিকোডিং করলেই হবে না, প্রতিটা শব্দ ধরে ধরে আমাদেরকে বিশ্লেষণ করলেই হবে না, আমাদের ব্যাকগ্রাউন্ড নলেজ থাকতে হবে, ভোকাবুলারি মানে আমাদের শব্দ ভান্ডারে যথেষ্ট শব্দ থাকতে হবে, সিনট্যাক্স অ্যান্ড অ্যাক্টিভ এনগেজমেন্ট এগুলো সব দিয়েছে, তার সঙ্গে অ্যাক্টিভ এনগেজমেন্ট থাকতে হবে, তবেই কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে, অর্থাৎ আমাদের কম্প্রিহেনশন বোধটা বাড়বে। বোঝা গেল? চলে যাও নেক্সট স্লাইড। তাহলে আমরা একটু ছোট্ট ভাবে দেখে নেবো এতক্ষণ কি শিখলাম, বকলাম, স্যার এতক্ষণ বকবক করে কি বললেন। তাহলে একটা কম্প্রিহেনশন টেস্ট কুইকলি সলভ করতে গেলে কি করব? সবার প্রথমে স্টেপ নাম্বার 1, রিডিং দ্য কোশ্চেন। হ্যালো, কথা কি কেটে কেটে যাচ্ছে গো? বেশ, আমি বলে দিচ্ছি, আর বেশি স্লাইড নেই, আর আরেকটা স্লাইড রয়েছে। রিড দ্য কোশ্চেন্স টু আন্ডারস্ট্যান্ড হোয়াট টু, বোঝার জন্য যে কি খুঁজতে হবে, দেন ফর দ্য মেন আইডিয়া। তারপরে প্যাসেজটাকে আমরা ভালো করে পড়বো, স্কিম করব, মানে ওখান থেকে নির্যাসটুকু বের করে নেবো, ওখান থেকে করে নেবো, যাতে আমাদের পুরো ইনফরমেশনটা সম্বন্ধে, মেন আইডিয়াটা সম্বন্ধে আমাদের ধারণা চলে আসে। 3, while reading under identify keywords and focus on the main points rather than memorizing details। তাহলে ডিটেলস মানে বিভিন্ন যে ছোটখাটো ব্যাপারে অনেকটা ব্যাখ্যা করা থাকে সেইগুলোর উপর ফোকাস না করে মেন কিওয়ার্ডগুলোর উপর আমরা ফোকাস করব, মেন পয়েন্টসের উপর ফোকাস করব এবং সেগুলোকে আইডেন্টিফাই করব। তারপরে কি করব? ইউজ দ্য প্যাসেজ টু ফাইন্ড অ্যান্সার ইনস্টিড অন রিলাইং অন মেমোরি অ্যান্ড এলিমিনেট ইনকারেক্ট অপশনস টু স্পিড আপ দ্য প্রসেস। এটা 4 নম্বর। 4 নম্বর পয়েন্ট কি? আমরা প্যাসেজটাকেই ব্যবহার করব, নিজের জ্ঞানকে নয়, নিজের স্মৃতিশক্তিকে নয়। মানে এমন নয় যে পড়ে নিয়েছি সেইটার উপর মানে আর প্যাসেজটাকে উল্টিয়ে দেখবো না, পড়েছিলাম তো, সেইভাবে করব না। কিন্তু স্যার আজকে আপনি তো প্যাসেজে আর গেলেন না, কোশ্চেন খুলে ওর মধ্যেই লাস্টে অ্যান্সার করে দিলেন। আমার কাছে অপশন নেই, আমি পাশাপাশি দুটোকে দেখতে পাচ্ছি না, তো পাতা উল্টে উল্টে দেখতে হবে, তাতে তোমাদের অসুবিধা হবে। কিন্তু আমরা করব কি, যখন কোশ্চেনগুলোর আনসার করব তখন দরকার হলে ওই পাতায় থাকলে একটু উঠে গিয়ে চোখটাকে সরিয়ে নিয়ে প্যাসেজে দেবো, আর নাহলে পাতাটা উল্টে নিয়ে প্যাসেজে দেবো, এবং তার উপরই আমরা শক্তির উপর রিলাই না করে। ঠিক আছে, চলো আজকে থ্যাংক ইউ অল। কারো কিছু জিজ্ঞাসা আছে?
তাহলে বলতে পারো আমি চ্যাটে আছি।